আচ্ছা, আপনি গেছেন স্যার ইয়েতে? গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইস। স্যার একটু কাইন্ডলি দরজাটা আটকে দেবেন। আচ্ছা, তো ফার্স্ট অফ অল তোমরা একটু আমাকে কাইন্ডলি জানিও যে আমার সাউন্ড তোমাদের কাছে প্রপারলি অডিবল কিনা এবং এই ভিডিওটা প্রপারলি তোমাদের কাছে ভিজিবল কিনা। একদম বেশ। তো দেখো, আগের স্যাটারডেতে আমরা যখন মিট করেছিলাম, আমরা কিন্তু আমাদের যে সিএইচএসএল এর হ্যান্ড আউট নাম্বার 1 আর হ্যান্ড আউট নাম্বার 2 এই দুটোকে কিন্তু আমরা আজকে আগের দিন ডিসকাস করেছিলাম। আজকে আমাদের এই স্যাটারডেতে উই আর গোয়িং টু ডিসকাস হ্যান্ড আউট নাম্বার 3 অ্যান্ড হ্যান্ড আউট নাম্বার 4। তো আমাদের এই যে সেশনটা রয়েছে 11টা 10-এর যে সেশনটা, এখানে আমরা অবভিয়াসলি হ্যান্ড আউট নাম্বার 3 ইংলিশ সিএইচএসএল এর হ্যান্ড আউট নিয়ে ডিসকাস করব। এবং আগের যে দুটো ক্লাস করেছিলে অবভিয়াসলি হ্যান্ড আউট রিলেটেড, যেটা হ্যান্ড আউট নাম্বার 1 আর হ্যান্ড আউট 2, ওখানে তোমরা দেখেছিলে যে আমাদের যে কোয়েশ্চেন্সগুলো ছিল ওগুলো কিন্তু ইংলিশের তোমার ম্যাক্সিমাম জায়গাকে কভার করেছিল। আজকেও যে ক্লাস দুটো তোমরা পাবে ওখানে দেখবে যে ইংলিশের কিন্তু একটা হোলিস্টিক, একটা 360 ডিগ্রি ভিউ তোমরা এখানে পাচ্ছ। তো তোমরা যারা যারা ক্যামেরার ওই পারে রয়েছে তোমাদেরকে আমি আগের দিনের মতো আজকেও রিকোয়েস্ট করবো যে কাইন্ডলি টেক আউট ইউর পেন অ্যান্ড পেপার এবং জাস্ট তোমরা কিন্তু আনসারগুলো ABCD এগুলো মার্ক করো না, তার সঙ্গে সঙ্গে যে এক্সট্রা সোর্স অফ ইনফরমেশন যেগুলোকে প্রোভাইড করবো সেটাও কিন্তু করতে থাকো। এবং সিএইচএসএল এ তোমরা জানো অবভিয়াসলি আমাদের উইদিন 1 মান্থ এক্সাম, সুতরাং একেবারে কিন্তু খুব ভালো জায়গাতে থাকতে হবে। একেবারে পিক টাইমে আমরা আমাদের হ্যান্ড আউটের প্রিপারেশনটা স্টার্ট করছি। ভালো করে পড়ো, একটু জাস্ট এই 1 মাসটা, কামিং 1.5 মাসটা একটু ভালো করে যত্ন করে নিজেদের পড়াশোনার যত্ন নাও, দেখবে ইউ আর গোয়িং টু অ্যাচিভ ইউর ডিজায়ার ড্রিম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তো দেখো আজকের আমাদের ক্লাসটা কী দিয়ে স্টার্ট হচ্ছে, ফার্স্টেই দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ রিলেটেড প্রশ্ন। এবং এই ন্যারেশন চেঞ্জ রিলেটেড কোয়েশ্চেন দেখো আমরা প্রত্যেকেই বোর্ড এক্সামসের টাইমে ক্লাস 6 থেকে 7 থেকে করে আসছি। এবার ন্যারেশন, ভয়েস, ডিগ্রি এগুলো কিন্তু খুব বেসিক লেভেলের দেয়, এগুলো খুব একটা ডিফিকাল্ট নয়। আগের দিন তোমরা যারা যারা ক্লাস করেছিলে, যারা তোমরা অবভিয়াসলি এই হাইব্রিডের অবভিয়াসলি পার্টিসিপেন্ট হয়েছিলে, তোমরা জানো আমি বলেছিলাম তোমাদের যে ইংলিশে দুটো জায়গাকে কিন্তু খুব একটা কোর এরিয়া হিসেবে আমরা কনসিডার করি। একটা হয়ে যাচ্ছে আমাদের কি, একটা হয়ে যাচ্ছে অবভিয়াসলি আমাদের প্রেপোজিশন, সেটা হচ্ছে গ্রামেটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। এবং যদি ভোক্যাবসের পয়েন্ট অফ ভিউ থেকে বলো তাহলে সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হয়ে যাচ্ছে কিন্তু সিনোনিম। কারণ সিনোনিম এবং আমাদের যদি প্রেপোজিশন জানা থাকে তাহলে কিন্তু ইংলিশে অনেকগুলো পার্ট আমাদের কিন্তু ইজি হয়ে যাবে। এবং শুধুমাত্র অবজেক্টিভ ইংলিশ নয়, যেই যেই এক্সামে তোমাদের ডেসক্রিপটিভ ইংলিশ রয়েছে, সিএইচএসএল এ নেই মানছি, এমটিএসেও নেই, সিজিএলেও নেই, কিন্তু ধরো আমাদের যে ফেজ এক্সামগুলো রয়েছে, বা ধরো আমাদের যে অনেকে তোমরা তো অবভিয়াসলি স্টেটের এক্সামগুলো দাও, তো সেই জায়গাতে তোমাদের কিন্তু অনেকটা তোমরা অ্যাডভান্টেজ, একটা কিন্তু ফ্রন্ট ফুটে থাকার চেষ্টা করবে যদি আমাদের এই ভোক্যাবস এবং প্রেপোজিশন তৈরি থাকে, কারণ ওটা ডেসক্রিপটিভ ইংলিশকেও কন্ট্রোল করে। তো আজকে দেখো যে ফার্স্ট কোয়েশ্চেনটা, উইথ দ্যাট ব্রিফ ইন্ট্রো উই আর গোয়িং টু ইনিশিয়েট আওয়ার ক্লাস। ফার্স্ট যে কোয়েশ্চেনটা দিয়েছে পরিষ্কার বলে দিয়েছে এখানে একটা ন্যারেশন ইনডিরেক্ট ফর্মে করতে হবে। তার মানে আমাদের এটা দিয়েছে ডিরেক্ট স্পিচে করতে হবে, ইনডিরেক্ট স্পিচে। এবারটা দেখো কি টাইপের সেন্টেন্স, এটা একটা কোয়েশ্চেন মার্ক দিয়েছে, লাস্টে দেখতে পাচ্ছ কোয়েশ্চেন মার্ক, তার মানে এটা অবভিয়াসলি আস্ক দিয়ে হবে। এখানে আজ দিয়েছে, এখানে আজ দিয়েছে, তাহলে বি আর সি তো আগেই বাদ হয়ে গেল। ওকে, তোমরা অপশন টেস্ট করো। অনেক সময় কি হয় আমি তোমাদের বলি বারবার, যে ধরো একটা ন্যারেশনের ক্ষেত্রে, একটা ভয়েসের ক্ষেত্রে এক্স্যাক্ট যেটা আনসার হওয়া উচিত না, সেটা অনেক সময় কিন্তু আমরা পাই না, সেটা অনেক সময় কিন্তু আমাদের অপশনসে দেয় না। তাহলে কি, ওদের যে অপশন দিয়েছে তার বেসিসে আমাকে আমাদের আনসারটা তৈরি করতে হবে। তাহলে এখানে দেখো কি দিয়েছে, এখানে এবার ভার্ব দেখবে, আগে তুমি পাংচুয়েশন দেখবে, নিয়ে দেখবে ভার্ব, তারপর দেখবে প্রোনাউন, আর কিছু করতে লাগবে না। তাহলে এখানে সেট দিয়েছে, মানে সিম্পল পাস্টে দিয়েছে, আর ভেতরে কি দিয়েছে, আর স্ট্যান্ডিং। এবার তোমাকে এই ভার্বগুলোর নাম কিন্তু জানতেই হবে, না হলে কিছুতেই কিছু হবে না। আর স্ট্যান্ডিং তোমরা বুঝতে পারছো, এটার নাম হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে বাইরে রয়েছে পাস্ট, ভেতরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমরা জানি সেটা চেঞ্জ হয়ে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায়। এবার পাস্ট কন্টিনিউয়াস কেমন দেখতে তোমরা মেন্টালি ক্যালকুলেট করো, ওয়াজ বা ওয়্যার ভার্বের সঙ্গে আইএনজি। এবার দেখো তোমার এ আর ডি এর মধ্যে কোথায় ওয়াজ বা ওয়্যার ভার্বের সঙ্গে আইএনজি, দেখো এখানে দিয়েছে ওয়্যার, তারপর দিয়েছে আইএনজি, এখানেও দিয়েছে ওয়্যার, এখানেও দিয়েছে আইএনজি। কিন্তু মনে রাখবে একটা জিনিস, যে এটা কি স্পিচ দিয়েছে, কোটেশন মার্কসে রয়েছে, তার মানে এটা ডিরেক্ট স্পিচে দিয়েছে। ডিরেক্ট স্পিচ থেকে কোথায় যেতে হবে, ইনডিরেক্ট স্পিচে। এবার আমি তোমাদের একটা জিনিস বলি, যদি আমাদের সেন্টেন্সটা ডিরেক্ট স্পিচে থাকে তাহলে ওটা কি টাইপের সেন্টেন্স হতে পারে ফ্রেন্ডস, ওটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হতে পারে, ওটা একটা অপটেটিভ সেন্টেন্স হতে পারে, ওটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স হতে পারে, ওটা আমাদের একটা ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে, ওটা আমাদের একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সও হতে পারে, এই 5টা। কিন্তু যখন এই ডিরেক্ট থেকে আমরা এদেরকে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করব,
মনে রাখবে এটা অ্যাসার্টিভ না অপটেটিভ না এক্সক্লামেটরি না ইম্পারেটিভ না ইন্টারোগেটিভ কিচ্ছু ম্যাটার করে না। যখনই ডিরেক্ট স্পিচ থেকে আমরা ইনডিরেক্ট স্পিচে ন্যারেশন চেঞ্জ করব, প্রত্যেকটা সেন্টেন্স ওটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের ফর্ম অ্যাজিউম করে, এরা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই হয়ে যায়। তাহলে এবার তোমরা নিজেদেরকে জিজ্ঞেস করো অ্যাসার্টিভ সেন্টেন্স কেমন দেখতে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সে আগে থাকে সাবজেক্ট, তারপর থাকে ভার্ব এবং তারপর লাস্টে গিয়ে একটা ফুল স্টপ বসে। এবার যদি তুমি অপশন এতে দেখো, এতে কিন্তু দেখো ওয়্যার ভার্বটা আগে দিয়েছে দিস থিংস এবং দিসটা তোমরা জানো দোজ হয়ে যায়। সুতরাং এখানে যদি দিসটাও দেখি আমরা, তাহলে এখানে আগে সাবজেক্ট নেই, কিন্তু আমাদের সাবজেক্ট পরে আগে ভার্ব দিয়েছে, তার আমাদের এখানে আনসারটা হবে অপশন ডি। কারণ এখানে দেখো হোয়াই, তারপর দিয়েছে দিসটা দোজ হয়ে গেছে, দোজ গার্লস এটা সাবজেক্ট, তারপর দিয়েছে ভার্বটা ওয়্যার স্ট্যান্ডিং, তাহলে এখানে আনসারটা অবশ্যই অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো, ও হোয়াট এ লাভলি পিস অফ আর্ট, you need no buy such an ordinary piece. Oh what a lovely piece of art, কি সুন্দর একটা পিস অফ আর্ট, আর্টের একটা তোমার উৎকৃষ্ট উদাহরণ। বলছে যে ইউ নিড নো বাই সাচ অ্যান অর্ডিনারি, আমি তোমাদের এখান দিয়ে দেখতে পাচ্ছি অবভিয়াসলি যারা যারা জয়েন করছো, ইউ নিড নো বাই সাচ অ্যান অর্ডিনারি পিস। এবার কি বলছে আমাদের এখানে, বলছে এত সুন্দর একটা আর্টের পিস, ইউ নিড নো বাই সাচ অ্যান অর্ডিনারি পিস, একটা অর্ডিনারি পিস কিন্তু কেনার কোনো দরকার ছিল না। তার মানে এখানে যেই জিনিসটার দরকার নয় তাও কিন্তু সেই জিনিসটা হয়েছে, তাই তো? তাহলে যখনই কোনো জায়গা থেকে কোনো কিছু আমাদের কাছে প্রয়োজন নয়, নেসেসারি নয়, তারপরেও আমরা কাজটা করি, সেই জায়গাতে আমরা কি স্ট্রাকচার ইউজ করি, সেই জায়গাতে আমরা ইউজ করি, প্রথমে ইউজ করি নিড, তারপর ধরো আমরা ইউজ করি নেগেটিভ ওয়ার্ডটা নট, তারপর আবার আমরা পুট করি হ্যাভ এবং তারপর V3। তাহলে এবার কি তোমরা এই স্ট্রাকচারটা লিখে রাখো, স্ট্রাকচারটা কি নিড, তারপর নট, তারপর হ্যাভ, তারপর V3। প্রশ্ন হচ্ছে এই স্ট্রাকচারটা আমরা কখন ইউজ করি, এই স্ট্রাকচারটা আমরা ইউজ করি তখন যখন কোনো কিছু থাকে না নেসেসারি, মানে যেই জিনিসটা নট নেসেসারি, যখন কোনো একটা জিনিস নট নেসেসারি হয়, যখন কোনো একটা জিনিস নেসেসারি নয় মানে খুব একটা প্রয়োজনীয় নয়, ওকে, খুব একটা প্রয়োজনীয় নয়, বাট ইট ওয়াজ ডান, কিন্তু এই জিনিসটা করা হয়। যখন কোনো একটা জিনিস আমাদের খুব একটা প্রয়োজন থাকে না, তা সত্ত্বেও আমরা জিনিসটাকে করি, তখন আমরা এই নিড নট হ্যাভ V3 স্ট্রাকচার ইউজ করি। এবার এটাকে দেখো, এটা দিয়ে একটা ট্রান্সলেশনের সেন্টেন্স আমরা দিয়ে বানাই। আমি যদি বলি যে তোমার ওকে ওর সঙ্গে অতটা করা বা অতটা রুড বিহেভ না করলেই পারতে, তোমার ওর সঙ্গে তুমি ওর সঙ্গে অতটা রুড বিহেভ না করলেই পারতে, তার মানে কি ওর সঙ্গে রুড বিহেভ করার কোনো প্রয়োজনীয়তা ছিল না, নট নেসেসারি বাট নো নেসেসিটি, কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তাও তুমি জিনিসটা করেছো। তাহলে যখনই কোনো জিনিস প্রয়োজনীয় নয় তার সত্ত্বেও আমরা জিনিসটা করি, আমরা সেই জায়গাতে কিন্তু নিড নট হ্যাভ V3 ইউজ করব। এবার কি বলছি আমরা সেন্টেন্সটা, তোমার ওর সঙ্গে অতটা রুড বা কড়া বিহেভ না করাটাই উচিত ছিল। তাহলে এবার আমরা ইংলিশটা কি লিখবো, ইউ, তাহলে এটা হলো সাবজেক্ট। এবার আমাদের এই স্ট্রাকচারটি ইউজ করতে হবে, প্রেজেন্টে হলেও নিড হবে, পাস্টে হলেও নিড হবে, কারণ এই নিডটা মোডাল অক্সিলারি ভার্ব। ইউ নিড হয়ে গেল, তারপর কি দিয়েছে ইউ নিড নট, তারপর আমাদের ভার্বটা কি দিয়েছে ইউ নিড নট, তারপর আমাদের দিয়েছে হ্যাভ, ইউ নিড নট হ্যাভ, এবার কি করা, ব্যবহার করা বা ট্রিট করা। তাহলে ইউ নিড নট হ্যাভ বিহেভড, ইউ নিড নট হ্যাভ বিহেভড, কার সঙ্গে এবার বিহেভ থাকলে তোমরা জানো তার সঙ্গে প্রেপোজিশন উইথ বসে, ইউ নিড নট বিহেভড উইথ হিম, ইউ নিড নট বিহেভড উইথ হিম সো রুডলি, ইউ নিড নট বিহেভড উইথ হিম সো রুডলি। তাহলে এইটা হয়ে গেল আমাদের এই স্ট্রাকচারটাকে ইউজ করে আরেকটা আমাদের ট্রান্সলেশনের সেন্টেন্স। তাহলে যখনই তোমরা একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার পাও, মেক শিওর যে ওটা দিয়ে একটা সেন্টেন্স বানিয়ে নাও। তাহলে যদি আরেকটা এক্সাম্পল বলি, আরেকটা এক্সাম্পল কি, আরেকটা এক্সাম্পল হচ্ছে তোমার পরীক্ষার হলে ওকে চিট করতে সাহায্য না করাটাই উচিত ছিল, মানে কি তোমার কোনো প্রয়োজন ছিল না ওকে সাহায্য করা, তারপরেও কিন্তু তুমি তাকে সাহায্য করেছো। তাহলে যখনই কোনো কিছুর প্রয়োজনীয়তা থাকে না তারপরেও আমরা কাজটা করি, তখন আমরা নিড নট হ্যাভ V3 ইউজ করি। চলো আরেকটা স্ট্রাকচার ইউজ করি, যেমন আমি তোমাদেরকে বলি আরেকটা স্ট্রাকচার যদি ইউজ করি, কীরকম স্ট্রাকচারটা হবে, যে তোমার পরীক্ষার হলে ওকে চিট করতে সাহায্য না করাটাই উচিত ছিল, কিন্তু তুমি করে ফেলেছো, তাই তো? তাহলে এবার আমাদের স্ট্রাকচারটা কী হবে, আমাদের স্ট্রাকচারটা হবে কার, তোমার, তাহলে ইউ, তারপর হয়ে যাবে ভার্বটা কি নিড, ইউ নিড, তারপর হয়ে যাবে নেগেটিভ ওয়ার্ড নট, ইউ নিড নট, তারপর কি দিয়েছে ভার্বটা হ্যাভ হবে। এবার তারপর কি তোমার সাহায্য করা, ইউ নিড নট হ্যাভ, সাহায্য হচ্ছে হেল্প, কিন্তু ওটা V3-তে যাবে, তাহলে ওটা হয়ে যাবে হেল্প থেকে হেল্পড, ইউ নিড নট হ্যাভ হেল্পড কাকে, হিম, ইন চিটিং ইন দি এক্সাম, ইন চিটিং ইন দি এক্সাম। তাহলে এটা হয়ে গেল আমাদের স্ট্রাকচারটা, এটা হয়ে গেল আমাদের স্ট্রাকচারটা। তাহলে স্ট্রাকচারটা কি স্টুডেন্টস, এটা একটু মাথায় রাখবো আমরা।
স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে আমাদের এখানে কি দিয়েছে, নিড নট, তারপর দিয়েছে হ্যাভ V3, এই স্ট্রাকচারটা একটু মনে রাখতে হবে। এবার এটা আমাদের সেন্টেন্সে কোথায় দিয়েছে দেখো, অপশন বিতে দিয়েছে, অপশন বি এর আনসার, অ্যাজ ইজি অ্যাজ ইট ক্যান গেট। তারপরটা বলেছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। এবার যেই ওয়ার্ডটা দিয়েছে মনে রাখবে সিনোনিম এবং অ্যান্টোনিম দু রকমের হতে পারে, সিনোনিম এবং অ্যান্টোনিম দু রকমের হতে পারে। সিনোনিম এবং অ্যান্টোনিম কি দু রকমের হতে পারে, মনে রাখবে একটা সিনোনিম হয়ে যায় আমাদের, যেগুলোকে আমরা বলি যখনই তোমরা সিনোনিম বা অ্যান্টোনিম বা ধরো ভোকাবসের কথাই যদি ইন জেনারেল বলি, এই ভোকাবুলারি মানে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজ, ইডিয়াম, এগুলো দুরকমভাবে দিতে পারে। একটা হতে পারে যেটাকে আমরা বলি কনটেক্সচুয়াল, একটার নাম হচ্ছে কনটেক্সচুয়াল, ওকে। এবং আরেকটার নাম কি, আরেকটার নাম হয়ে যাচ্ছে পয়েন্ট ব্ল্যাঙ্ক, একটার নাম হয়ে যাচ্ছে পয়েন্ট ব্ল্যাঙ্ক। তাহলে একটা হয়ে যাচ্ছে কনটেক্সচুয়াল, আরেকটা হয়ে যাচ্ছে আমাদের পয়েন্ট ব্ল্যাঙ্ক। তো কনটেক্সচুয়াল আর পয়েন্ট ব্ল্যাঙ্কের মধ্যে পার্থক্য কি? কনটেক্সচুয়াল মানে হচ্ছে যেখানে তোমাকে একটা পার্টিকুলার সেন্টেন্সের মধ্যে সিনোনিমটা বা অ্যান্টোনিমটা বা ওয়ান ওয়ার্ডটা বা ফ্রেজিডিয়ামটা দেবে। কিন্তু যখন তুমি অবভিয়াসলি পয়েন্ট ব্ল্যাঙ্কের কথা বলছো, তখন তুমি কিন্তু কোনো সেন্টেন্সের সহায়তা পাবে না, তোমাকে ডিরেক্ট ওয়ার্ডটা থ্রো করে দেবে, ওখান থেকে আনসার করতে হবে সিনোনিমের, অ্যান্টোনিমের বা ধরো তোমার ইডিয়াম ফ্রেজের। এবার ব্যাপারটা কি, যদি আমাদের এই কনটেক্সচুয়াল প্রশ্ন করে ভোক্যাবস থেকে, তাহলে এটা রিলেটিভলি ইজি। কেন? কারণ যখনই তোমাকে সেন্টেন্সের মধ্যে থেকে সিনোনিম বা অ্যান্টোনিম বা ধরো তোমাকে ফ্রেজিডিয়াম বা ফ্রেজাল ভার্বের মিনিং বার করতে হবে, তুমি বাকি সেন্টেন্সের রেসপেক্টে, বাকি সেন্টেন্সের কনটেক্সটে ওই মিনিংটাকে কিন্তু ইভোক করার চেষ্টা করছো। কিন্তু যখন তোমাকে ডিরেক্ট ওয়ার্ডটা দিয়ে দেবে, তখন কিন্তু ইট বিকামস এক্সট্রিমলি ডিফিকাল্ট আনসারটা করা যদি আমাদের ওয়ার্ডটা তৈরি না থাকে। তাহলে এখানে ফার্স্ট অফ অল দেখো কি দিয়েছে, অর্ডিনারি, কোনো সেন্টেন্স দেয়নি, তাই এটা একটা পয়েন্ট ব্ল্যাঙ্ক ওয়ার্ড, এবং এই পয়েন্ট ব্ল্যাঙ্ক ওয়ার্ডের ক্ষেত্রে তোমাকে মিনিংটা জানতেই হবে, না হলে আমরা আনসার স্কিপ করবো, নাহলে কিন্তু আমাদের গেস ওয়ার্ক করতে হবে। তবে গেস ওয়ার্ক তো অবভিয়াসলি কম্পিটিটিভ এক্সাম আমরা করার জন্য কখনোই এনকারেজ করবো না। তাই সেই জায়গা থেকে ভোকেবসের প্রতি কিন্তু খুব আমাদেরকে স্ট্রং হতেই হবে। অর্ডিনারি, অর্ডিনারি ওয়ার্ডটার অ্যান্টোনিম কি? অর্ডিনারি মানে সাধারণ, তাহলে অবভিয়াসলি এটা সাধারণ নয়। ট্র্যাডিশনাল মানে যেটা ট্র্যাডিশন অনুযায়ী হয়, আমি করতাম, আমার আগের জেনারেশন করতো, তার আগে জেনারেশন করতো, তাহলে ওই একটা জিনিস করতে 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 ও তো ট্র্যাডিশনাল হয়ে যায়, ওর তো অর্ডিনারি হয়ে যায়। তাহলে ট্র্যাডিশনাল হচ্ছে অর্ডিনারি সিনোনিম, অ্যান্টোনিম নয় কিন্তু। সর্ডিড ওয়ার্ডটার মানে হচ্ছে ডার্টি, মানে নোংরা, সর্ডিড ওয়ার্ডটার মানে হয়ে যাচ্ছে ডার্টি বা নোংরা। এক্সোটিক মানে হচ্ছে এটা দূর থেকে আসে, দূর থেকে বা বাইরে থেকে আসে। আর দেখো ট্র্যাডিশনাল মানে যা, কনভেনশনাল মানেও তাই, তাহলে এটা সিনোনিম হয়ে গেল। তাহলে এবার এখানে আমাদের আনসারটি কি, এক্সোটিক। এক্সোটিকটা হচ্ছে এর আনসার। এক্সোটিক মানে কি? এক্সোটিক মানে হচ্ছে এটা বাইরে থেকে আসে। ধরো আমরা একটা টার্ম শুনেছি না, বাইরের গ্রহ থেকে আসে, বাইরে ধরো ইউনিভার্স থেকে আসে, সেই টাইপ অফ আমরা ক্রিয়েচার্সগুলোকে বা কি বলি ওদেরকে আমরা বলি এলিয়েন। তাহলে এলিয়েন মানে যেটা বাইরে থেকে আসে, এবং যেই জিনিসটা বাইরে থেকে আসে সেই জিনিসটা কিন্তু সাধারণ নয়, ওটা একটু আলাদা। সাধারণ কোন জিনিসটা? যেই জিনিসটার সঙ্গে তোমার ফ্যামিলিয়ারিটি রয়েছে, যেই জিনিসটার সঙ্গে পরিচয় রয়েছে, সেই তো তোমার সঙ্গে আস্তে আস্তে দিনে দিনে সাধারণ একটা জিনিসে পরিণত হয়। কিন্তু যেই জিনিসটাকে তুমি মিট করোনি, যেই জিনিসটাকে তুমি পাওনি, সেই জায়গাতে অবভিয়াসলি জিনিসটা সাধারণ হতে পারে না, ওটার মধ্যে অবভিয়াসলি কিছু স্পেশালিটি থাকবে। তাহলে এক্ষেত্রে আমাদের আনসারটা হলো অপশন সি, এক্সোটিক। 4 নম্বরে কি বলছে? 4 নম্বরে আমাদের ওয়ার্ডটা বলছে সাবসাইড। সাবসাইড মানে হচ্ছে কোনো কিছু কমিয়ে দেওয়া, কোনো কিছু কমিয়ে রাখা বা দমিয়ে দেওয়া। সাবসাইড ওয়ার্ডটার মানে তাহলে কি হবে? ডেবিলিটেট। ডেবিলিটেট মানে হচ্ছে কোনো কিছু অবভিয়াসলি দুর্বল করে দেওয়া। ম্যাগনিফাই। ম্যাগনিফাই মানে কোনো কিছুকে বড় করে দেওয়া। নেক্সট আমাদের ওয়ার্ডটা দিচ্ছে সাবডিউ। সাবডিউ মানে হচ্ছে চাপা দেওয়া। এবং এক্সরবিটেন্ট। এক্সরবিটেন্ট মানে হচ্ছে অত্যধিক পরিমাণে বেশি। এক্সরবিটেন্ট মানে হচ্ছে অত্যধিক পরিমাণে বেশি। তাহলে ফার্স্টে আমাদের দিয়েছে কি, ডেবিলিটেট। আবার বলছি ডেবিলিটেট মানে হচ্ছে দুর্বল করে দেওয়া। সিনোনিম যদি বলো তাহলে বলবো উইকেন, WEAKEN, উইকেন। নেক্সট আমাদের ওয়ার্ডটা দিয়েছে দেখো ম্যাগনিফাই। ম্যাগনিফাই মানে কোনো কিছুকে বড় করে দেখা, এনলার্জ করা, বড় করে দেখানো। নেক্সট আমাদের দিয়েছে সাবডিউ মানে হচ্ছে সাপ্রেস। সাপ্রেস মানে দমিয়ে রাখা। আর তারপর এক্সরবিটেন্ট মানে হচ্ছে এক্সেসিভলি হাই, অতিরিক্ত পরিমাণের বেশি, অতিরিক্ত পরিমাণে বেশি, দ্যাট ইজ কল্ড এক্সরবিটেন্ট। তাহলে আউট অফ দিস 4 অপশনস তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো যে আমাদের এই সাবসাইড ওয়ার্ডটার সিনোনিম হয়ে যাবে কিন্তু অপশন সি, সাবডিউ। এটা আমাদের সিনোনিম হয়ে যাবে অপশন সি, সাবডিউ। 5 নম্বরে দেখো কি বলছে, 5 নম্বরে বলছে ইডিয়াম। এবার ইডিয়াম দেখো এগুলো সব কিন্তু পয়েন্ট ব্ল্যাঙ্ক ভোক্যাবস দিচ্ছে, কোনো সেন্টেন্সের মধ্যে দিচ্ছে না। তাহলে 5 নম্বরে দিচ্ছে থ্রো ইন দ্য টাওয়েল। থ্রো ইন দ্য টাওয়েল, কারোর দিকে তুমি টাওয়েল ছুড়ে দিচ্ছ। এবার মনে রাখবে ইডিয়াম কিন্তু সবসময় এটা অন্য সেন্সে ইউজ হয়, একটা শব্দের দু রকমের মানে হয়। যেমন দেখো আমি ধরো তোমাদেরকে বললাম ওয়াটার, এই যে ওয়াটার, এই ওয়াটারটার দু রকমের মিনিং হয়। এই ওয়াটারের একটা মানে হচ্ছে H2O, মানে যেটাকে আমরা জল বলছি, এটা হচ্ছে এই ওয়াটারের একটা মিনিং।
আবার এই ওয়াটারকে দেখবে বিভিন্ন সময় আমরা তো ওয়াটারকে এই নামেও পেয়েছি না বিভিন্ন লিটারেচারে, লাইফ, জলই জীবন। এবার ওয়াটার মানে যদি তুমি H2O বলো তাহলে মনে রাখবে এটা হচ্ছে ওয়াটারের কি মিনিং, এটা হচ্ছে ওয়াটারের কিন্তু লিটারাল অর্থাৎ আক্ষরিক মিনিং, এটা লিটারাল বা আক্ষরিক মিনিং। অন দি আদার হ্যান্ড ওয়াটার মানে যখন লাইফ তখন এটা হচ্ছে এর মেটাফরিক্যাল বা কনোটেটিভ মিনিং। তাহলে এটা হচ্ছে এর মেটাফরিক্যাল বা কনোটেটিভ মিনিং, মেটাফরিক্যাল বা কনোটেটিভ মিনিং। ওকে, কনোটেটিভ মানে যেটা কনটেক্সট থেকে উঠে আসে, আর লিটারাল মানে ডিনোটেটিভ মানে যেটা ডিকশনারি ওরিয়েন্টেড টার্ম, ডিকশনারি ওরিয়েন্টেড টার্ম ডিনোটেটিভ। এবার মনে রাখবে যখনই তুমি ইডিয়াম পাবে, ইডিয়াম কিন্তু কোনোদিনও ডিনোটেটিভ সেন্স ইউজ হয় না, মানে আক্ষরিক সেন্স ইউজ হয় না, ওর একটা অন্য লেয়ার অফ মিনিং থাকতে বাধ্য। এবার যেটা আমাদের দিয়েছে, কি দিয়েছে দেখো এখানে ওয়ার্ডটা বলছে থ্রো ইন দ্য টাওয়েল, একটা টাওয়েল ছুড়ে দেওয়া। এবার ধরো যদি কোনো দিকে একটা টাওয়েল ছুড়ে দাও, ধরো কোনো একটা আগুন জ্বলছিল, একটা টাওয়েল ছুড়ে দিলে, কেন আমরা করি যে বিভিন্ন সময় তোমরা বিভিন্ন ভিডিও দেখবে যে গ্যাস সিলিন্ডারে আগুন লেগেছে, তো ওখানে বিভিন্ন রকমের ড্রিল দেওয়া হয়, যেটা চারপাশে কিন্তু তোমার একটা ভিজে কাপড় জড়িয়ে দেওয়া হয় এবং তারপর আস্তে আস্তে দেখতে আসো যে আগুনটা কিন্তু নিভে যায়। তাহলে থ্রো ইন দ্য টাওয়েল মানেও হচ্ছে কাইন্ড অফ দ্যাট, কোনো একটা আগুন জ্বলছে, আগুনটাকে তুমি ওইটা দিয়ে চাপিয়ে দিচ্ছ, ফলে তো আগুনটা একেবারে নিস্তেজ হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে মরে আছে, তাহলে আগুনটা কোথাও গিয়ে নিভে আছে। এবার এই আগুন নিভে যাওয়াটা এটা সবসময় তো নেগেটিভ নাও হতে পারে, যে গ্যাস সিলিন্ডার থেকে আগুন জ্বলছিল ওইটাকে তুমি নিভিয়ে দিলে, বা ধরো 5 তলা মলে তোমার একটা আগুন জ্বলছিল সেটাকে তুমি আগুনটা নিভিয়ে দিলে। আগুন নিভে যাওয়া তো এরকমও হতে পারে যে কারোর মধ্যে ধরো একটা প্রচণ্ড পরিমাণ এনথুজিয়াজম ছিল, মোটিভেশন ছিল, সেইটাকে তুমি নিস্তেজ করে দিলে। তাহলে এবার দেখো কি কি অপশন দিয়েছে, থিঙ্ক অফ আ সলিউশন, একটা সলিউশনের ব্যাপারে ভাবনা চিন্তা করা, ফেস দ্য সিচুয়েশন, ড্রপ সামথিং, অ্যাডমিট ডিফিট। তাই থ্রো ইন দ্য টাওয়েল মানে তুমি জিনিসটা আর পারছো না, অবভিয়াসলি এটা নেগেটিভ সেন্স দিয়েছে, তো এখানে আনসার হয়ে যাবে আমাদের অপশন ডি, অ্যাডমিট ডিফিট। 6 নম্বরে যে ওয়ার্ডটা দিয়েছে, সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ ইজ কারেক্টলি স্পেলড। আচ্ছা, অ্যাডমিট ডিফিটের জন্য একটা কিন্তু ফ্রেজাল ভার্ব তৈরি করে রাখো এবং এটা নোট ডাউন করো, বারবার বলছি খাতা পেন নিয়ে কিন্তু বসবে, তোমরা যে কোনো হাইব্রিডের ক্লাস করো না কেন, নো ম্যাটার হু দ্য টিচার ইজ, তোমরা কিন্তু একটা কপি এবং একটা পেন নিয়ে বসবে, এক্সট্রা সোর্স অফ ইনফরমেশন এটা সবসময় কিন্তু লিখে রাখবে। তারপর কি বলছে, সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ ইজ কারেক্টলি স্পেলড, অ্যামিনেবল, অ্যামিনেবল, এমিনেবল আর অ্যামিনিয়েবল। মানে বেসিক্যালি একটা ওয়ার্ডেরই 4খানা ভেরিয়েশন দিয়েছে, তো একটা ওয়ার্ডে তো একটা স্পেলিংই কারেক্ট, তাহলে বাকি 3টে ইনকারেক্ট। এবার এখানে কারেক্ট স্পেলিং কোনটা, এটা হচ্ছে আমাদের অপশন বি। এখানে তো কোনো গ্রামার নেই, এখানে তো আনসারটা জানতে হবে, ওয়ার্ডটা হচ্ছে অ্যামিনেবল। এবার এখান থেকে যেটা তোমরা এক্সট্রা করতে পারো, এই অ্যামিনেবল মানে কি, এই অ্যামিনেবল মানে মনে রাখবে এই অ্যামিনেবল শব্দটার মানে হচ্ছে ইউজার ফ্রেন্ডলি। আমি এই পাশে লিখছি অ্যামিনেবল, অ্যামিনেবল ওয়ার্ডটার মানে হয়েছে কি, অ্যামিনেবল ওয়ার্ডটার মানে হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, বা আমরা শুধু ফ্রেন্ডলিও বলতে পারি, কিন্তু কি ফ্রেন্ডলি সেন্সে ইউজ করি, ইউজার ফ্রেন্ডলি। আমরা মাঝে মাঝে বলি যে আইফোন Pro 15 যেটা, ওটা খুব একটা কিন্তু অ্যামিনেবল টু ইউজার্স নয়, মানে ইউজার ফ্রেন্ডলি খুব একটা নয়। তাহলে অ্যামিনেবল হলে আরও একটা জিনিস তোমরা নোট ডাউন করো, অ্যামিনেবলের সঙ্গে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আমাদের টু বসে, এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট, অ্যামিনেবল টু। বারবার যেটা বলছি, এই যে ধর আমরা যে হ্যান্ডআউটের ক্লাসগুলো আমি করাবো, আমার এখানে বেসিক্যালি দুটো জায়গা থাকবে পয়েন্ট অফ ফোকাস, এক হচ্ছে কি করে আমাদের ভোকাবসটাকে স্ট্রং করা যায় এবং কি করে আমাদের গ্রামারের মধ্যে প্রেপোজিশন নিয়ে বিস্তর আলোচনা করা যায়। তো সেই জন্য দেখো আমি প্রেপোজিশনের উপরেও কিন্তু খুব গুরুত্ব দিচ্ছি। অ্যামিনেবল মানে ফ্রেন্ডলি, সিনোনিম তো জানলে, কিন্তু অ্যামিনেবলের প্রেপোজিশন হয়ে যাবে কিন্তু টু। চলো পরের প্রশ্নতে চলে যাই, পরের প্রশ্ন কি দিয়েছে। আচ্ছা, পরের প্রশ্নটা দিয়েছে আমাদের একটু বড়, এটা হচ্ছে আমাদের কি, এটা ক্লোজ টেস্ট। এবার যেহেতু ক্লোজ টেস্টের কিছুটা পার্ট ওপরে রয়েছে, কিছুটা পার্ট নিচে রয়েছে, আমি এখান থেকে একটা জাস্ট আমার পিডিএফ পড়ছি, তোমরা স্ক্রিনটাতেও দেখতে পাচ্ছ, অ্যান্ড হোপফুলি তোমাদের কাছেও নিশ্চয়ই এটা কাউন্টার পার্ট রয়েছে। তো এবার দেখো কি বলছে, এখানে বলছে এটা যে বিটুইন দ্য ইয়ার 1955, বিটুইন দ্য ইয়ার 1955 just one second, হ্যাঁ, বিটুইন দ্য ইয়ার 1955 1946 and the year 1955 I did not file any income tax returns. তাহলে 1946 এবং 55 মধ্যে এই 10 বছরে আমি কোনো ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলই করিনি, আমার মানে যে আয়ের এগেনস্টে যে ইনকাম ট্যাক্সটা দিতে হয় সেইটা আমি কিন্তু ফার্নিশ করিনি, আমি সাবমিট করিনি। তাহলে অনেকটা ইনকাম ট্যাক্স তার বাকি পড়ে গেছে, বুঝতেই পারছো। উইথ দ্যাট ড্যাশ স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা বলার পর রমেশ এমবার্কড অন অ্যান অ্যাকাউন্ট অফ হিজ এনকাউন্টার উইথ দি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। এইটা বলার পর রমেশ তার সঙ্গে যে আইটি ডিপার্টমেন্টের একটা এনকাউন্টার হয়েছিল, এখানে এনকাউন্টার মানে ওই পুলিশ এনকাউন্টার নয়, এখানে এনকাউন্টার মানে একটা ফেস টু ফেস, মানে তারা একজন আরেকজনকে কীভাবে কনফ্রন্ট করছে এই জিনিসটার ব্যাপারে বলছে। তাহলে কি একটা স্টেটমেন্ট বলে দিয়েছে,
1946 থেকে 1955, এটা দেখো কোটেশন মার্কসের মধ্যে রয়েছে, তার মানে এটা নিশ্চয়ই কারুর কথা। কার কথা? এটা হচ্ছে রমেশের কথা। রমেশ বলছে যে 1946 থেকে 1955 এই 10 বছরে সে কোনো বছরে কোনো ইনকাম ট্যাক্স ফাইল রিটার্ন সাবমিট করেনি। এবার এই জায়গা থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, রমেশ এই কথাটা বলে দিচ্ছে। এই কথাটা বলার পর রমেশ বলছে কি যে আইটি ডিপার্টমেন্টের সঙ্গে তার একটা এনকাউন্টার হয়েছে। ওরই একটা ছোট্ট গল্প রমেশ এবার বলবে। কি বলছে? I originally wrote 20,000 in unpaid taxes. বলছে ধরো যে ট্যাক্স আমি পে করিনি সেটার জন্য আমার 20,000 টাকা দিতে হতো, মানে আমার কাছে ওটা অবভিয়াসলি আমি ধারে ছিলাম, আমাকে 20,000 টাকা দিতে হতো। উইথ ড্যাশ অ্যান্ড ড্যাশ, তাহলে ড্যাশ আর ড্যাশের জন্য দ্য 20,000 বিকেম 60,000। তাহলে 20,000 ছিল, 20,000টা কি হয়ে গেল? 20,000টা 60,000 হয়ে গেল। তাহলে 20,000টা যখনই 60,000 হচ্ছে, তাহলে বুঝতেই পারছো নিশ্চয়ই ওটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। 20K এটা হয়ে গেল কে 60K, উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ভালো কথা। দ্য আইটি ডিপার্টমেন্ট দেন ওয়েন্ট আউট ইনটু অ্যাকশন। যখন 20,000টা 60,000 হয়ে গেল, আইটি ডিপার্টমেন্ট কিন্তু একটু নড়ে চড়ে বসলো, তারা এবার একটু কাজ করতে শুরু করলো। অ্যান্ড আই লার্ন, এবং আমি জানতে পারলাম, এখানে লার্ন মানে শেখা নয়, এখানে লার্ন মানে জানতে পারা। অ্যান্ড আই লার্ন ফার্স্ট হ্যান্ড মানে কি? ফার্স্ট হ্যান্ড মানে নিজের অভিজ্ঞতাতে, আর সেকেন্ড হ্যান্ড মানে কি? অন্য কেউ তোমাকে বলছে। তো আমি নিজে নিজেই জানলাম জাস্ট হাউ মাচ পাওয়ার দ্য ট্যাক্স ডিপার্টমেন্ট উইলস। খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস মনে রাখবে, যে যখনই কোনো জায়গাতে পাওয়ার থাকে, পাওয়ারকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু দেখো কন্ট্রোল বা গভর্ন ওয়ার্ডটা হয় না, উইলস ওয়ার্ডটা হয়। যদি ওরা চাইতো, ওরা এই উইলসের জায়গাটাকেও গ্যাপ দিয়ে, এটাকে ধরো গ্যাপ নাম্বার 10 বানিয়ে দিয়ে 4টে অপশন দিতে পারতো। খুব ইম্পর্ট্যান্ট ওয়ার্ড, পাওয়ারকে কিন্তু উইল্ড করা যায়, এটাকে কিন্তু কাইন্ডলি লিখে রাখবে। পাওয়ার ক্যান বি উইল্ডেড, WIELDED, পাওয়ার ক্যান বি উইল্ডেড। ওকে, তাহলে এটা দেয়নি, এটা দিতেই পারতো না। রয়্যালটিজ অ্যান্ড ট্রাস্ট ফান্ডস ক্যান বি ড্যাশ, অটোমোবাইলস মে বি ড্যাশ অ্যান্ড অকশনড অফ। ওকে, তাহলে এবার আমরা আস্তে আস্তে জিনিসটা বুঝি কি। তাহলে এবার গল্পটা কি বলছে? গল্পটা বলছে যে এখানে যে ব্যক্তির কথা বলছে সেই ব্যক্তির নাম হচ্ছে রমেশ। রমেশ বলে যিনি ব্যক্তি ছিলেন, 1946 থেকে 1955 মধ্যে তিনি কিন্তু কোনো আইটি সাবমিট করেননি, কোনো ট্যাক্স সাবমিট করেননি। এবার যেহেতু ট্যাক্স সাবমিট করেননি, তাহলে তার যে 20,000 টাকাটা ছিল, যেটা কিন্তু তাকে ট্যাক্স বাবদ দিতে হতো, ওটাই বেড়ে 60,000 হয়ে গেছে, 40,000 হয়ে গেছে। তারপর কি বলছে? উইথ ড্যাশ অ্যান্ড ড্যাশ, এটা তো আমরা দেখতেই পাচ্ছি, এই দুটো মিলিয়ে 20,000টা 60,000 হয়ে গেছে। আইটি ডিপার্টমেন্ট তারপর কিন্তু নড়ে চড়ে বসলো, এবং তারপর রমেশ বুঝতে পারলো এই আইটি ডিপার্টমেন্ট ঠিক কতটা শক্তিশালী হতে পারে এবং তাদের মধ্যে কতটা ক্ষমতা রয়েছে। এই জন্য বারবার তোমাদের বলে যে যখন ওই মার্চ এপ্রিল নাগাদ আমাদের এই আইটি সাবমিটের টাইম আসে, যারা আমরা এই অবভিয়াসলি এই সীমানার মধ্যে বা আওতার মধ্যে থাকি, এই জায়গাগুলো কিন্তু হেজিটেট করলে হবে না, ডিলি করলে হবে না, এবং এখানে কারচুপি করার কিন্তু কোনো জায়গা নেই। কারণ তুমি যদি একবার ধরা পড়েছো, অবভিয়াসলি ইউর এন্টায়ার লাইফ ইজ অবভিয়াসলি ফিনিশড। তোরা বলছে কি দেখো, রয়্যালটিজ অ্যান্ড ট্রাস্ট ফান্ডস ক্যান বি ড্যাশ, রয়্যালটি যেটা রয়েছে এবং ট্রাস্ট ফান্ড যেগুলো রয়েছে ওগুলোকে ড্যাশ করে দিতে পারে। অটোমোবাইলস মে বি ড্যাশ অ্যান্ড অকশনড অফ। তাহলে এটা দেখো আবার কোটেশনের মধ্যে রয়েছে। তাহলে এখানে কোটেশনটা স্টার্ট হচ্ছে কোথায় সেটা দেখা যাচ্ছে না যদিও, তো দেখো আমরা পারবো আশা করি। তো রমেশ বলেই দিয়েছে 1946 থেকে 1955-তে আমি কোনো ট্যাক্স দিইনি। ভালো কথা, তার মানে একদম পরিষ্কার করে বলে দিচ্ছে, কোনো লুকোছাপার ব্যাপার নেই। অপশন এতে দিয়েছে ডিভিয়াস মানে হচ্ছে বিভ্রান্তিমূলক। তারপর যেটা আমাদের দিয়েছে অপশন 2তে, ব্লান্ট মানে হচ্ছে সোজা সাপটা। ট্যাক্টফুল মানে হচ্ছে খুব স্ট্র্যাটেজিক। আর প্রিটেনশিয়াস মানে হচ্ছে খুব ভান করা। তাহলে 46 থেকে 55 আমি একটা টাকাও ট্যাক্স দিইনি, এ তো পরিষ্কার কথা, মুখের উপর কথা বলছে। তার মানে এখানে যেটাকে আমরা বলতে পারি ইডিয়ামের পয়েন্ট অফ ভিউ দিয়ে, বাংলায় বলে কোদালকে কোদাল বলা, ইংলিশে বলে টু কল আ স্পেড। তার মানে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বলে দিচ্ছ। ব্লান্ট মানে এখানে স্ট্রেট ফরওয়ার্ড সেন্সে, তাহলে এখানে আনসারটা হয়ে যাচ্ছে অপশন বি, ব্লান্ট। তারপর কি দিয়েছে দেখো, বলছে যে উইথ দ্যাট ব্লান্ট স্টেটমেন্ট, এবারে এক একটা করে ব্ল্যাঙ্ক কমপ্লিট করো, এক একটা করে ব্ল্যাঙ্ক পড়তে থাকো। Ramesh embarked on an account of his encounter with the IT department. I originally owed rupees 20,000 in unpaid taxes with dash and dash. তাহলে তুমি 20,000 টাকা তোমার আনপেড ছিল, ওটা 46 থেকে 55 প্রত্যেক বছর কিন্তু ওর কি বাড়ছে? 8-এর নাম্বার দিয়েছে ইন্টারেস্ট, ট্যাক্সেস, প্রিন্সিপাল, আর হচ্ছে অপশন ডি রিটার্ন। তাহলে অবভিয়াসলি ট্যাক্স যেটা ওটাকে তুমি দিচ্ছ না যখন, তাহলে অবভিয়াসলি তার ইন্টারেস্টটা বাড়ছে, প্রত্যেক বছর ওটা একটু একটু করে বাড়ছে। তারপর বলছে কি উইথ ড্যাশ অ্যান্ড ড্যাশ, তাহলে এখানে ড্যাশ অ্যান্ড ড্যাশ কি দিয়েছে? ইন্টারেস্ট রয়েছে
আর কি দিয়েছে, তুমি প্রত্যেক বছর যেহেতু রিটার্নটা সাবমিট করছো না, ফাইল সাবমিট করছো না, তাহলে সেই জায়গাতে 46 থেকে 55 জন্য এই 10 বছরে কি বাড়লো, স্যাংশন মানে ধরো মঞ্জুরি, তারপর ধরো রিফান্ড মানে কোনো কিছু টাকা ফেরত পাওয়া, ফিজ মানে হচ্ছে কোনো কিছু ধরো একটা তোমার টোটাল যে খরচ, এবং ফাইন, ফাইন মানে যেটা আমরা জানি পেনাল্টি সেন্সে। তাই যেহেতু তুমি আইটি সাবমিট করোনি তাই তোমাকে অবভিয়াসলি ফাইন করেছো ওরা। অপশন ডি এর কারেক্ট আনসার। উইথ ড্যাশ অ্যান্ড ড্যাশ, উইথ ইন্টারেস্ট অ্যান্ড ফাইন্স 20,000টা দেখো 60,000 হয়ে গেছে বলছে। দি আইটি ডিপার্টমেন্ট দেন ওয়েন্ট আউট ইনটু অ্যাকশন, তারপর ওরা কাজ শুরু করলো, অ্যান্ড আই লার্ন, এখানে লার্ন মানে রিয়েলাইজ করা ফার্স্ট হ্যান্ড জাস্ট হাউ মাচ পাওয়ার দ্য আইটি উইলস, তখন আমি বুঝতে পারলাম আইটির কতটা ক্ষমতা তাদের হাতে রয়েছে। রয়্যালটিজ অ্যান্ড ট্রাস্ট ফার্মস ক্যান বি ড্যাশ, রয়্যালটি এবং আমার যে ট্রাস্ট ফান্ডস রয়েছে সেগুলোকে ড্যাশ করা যেতে পারে। তাহলে এখানে কি করা যেতে পারে আমরা যদি দেখি, অবভিয়াসলি আমরা যখন কোনো একটা টাকা দিতে পারি না তখন আমাদের জিনিসগুলোকে কিন্তু ওরা মর্টগেজ করে দেয়, ওরা বন্ধক রেখে দেয়। তো ক্লোজ মানে বন্ধ করে দেওয়া, ডিট্যাচ মানে হচ্ছে কোনো কিছু থেকে সরিয়ে দেওয়া, অ্যাটাচ মানে হচ্ছে কোনো কিছুকে ধরো বাজেয়াপ্ত করা, এবং ইম্পাউন্ডেড মানে হচ্ছে কোনো কিছু খরচ রিলেটেড। তাহলে এখানে আমাদের কারেক্ট আনসারটা হচ্ছে অপশন সি, অ্যাটাচড। তাহলে আমাদের রয়্যালটিজ অ্যান্ড ট্রাস্ট ফান্ডস ক্যান বি অ্যাটাচড, অটোমোবাইলস মে বি ড্যাশ অ্যান্ড অকশনড অফ, অটোমোবাইলকে আমরা ড্যাশ করতে পারি এবং অকশন অফ করতে পারি। তাহলে অপশনেতে স্ম্যাশ, স্ম্যাশ মানে হচ্ছে একদম মেরে চুরমার করে দেওয়া, গুড়িয়ে দেওয়া, ডিসম্যান্টেল মানে ভেঙে দেওয়া, ফ্রোজেন মানে হচ্ছে কোনো কিছু জমিয়ে দেওয়া। এবার এই ফ্রোজেন টার্মটা কিন্তু অ্যাকাউন্টের ক্ষেত্রে হতে পারে, কিন্তু এখানে দেখো অ্যাকাউন্টের কথা বলেনি, এখানে হচ্ছে অটোমোবাইলসের কথা। অটোমোবাইলস বা অন্যান্য যা যা তার জিনিস ছিল সবগুলোকে সিজ করে দিয়েছে। তাহলে এই সিজ ওয়ার্ডটা মনে রাখবে, সিজ মানে হচ্ছে বাজেয়াপ্ত করা। তাহলে ওয়ার্ডটা কি, সিজ, লিখে রাখো, সিনোনিম আমি বলছি এটা, সিজ, SEIZD, সিজ, সিজ মানে হচ্ছে বাজেয়াপ্ত করা। এটার জন্য কি সিনোনিম হবে লিখে রাখো, এটার জন্য সিনোনিম হবে আমাদের কনফিসকেট, কনফিসকেট। ওকে, তাহলে সিজের সিনোনিম হয়ে যাবে আমাদের কনফিসকেট, যেটার মানে হচ্ছে বাজেয়াপ্ত, যেটার মানে হচ্ছে বাজেয়াপ্ত। ওকে, তাহলে সিজ বা কনফিসকেট এটা হচ্ছে বাজেয়াপ্ত। এবার মনে রাখবে যেটা এখান থেকে এক্সট্রা কি জানতে পারি, এই যে এটা হলো তার সিজ সিনোনিম। এবার সিজের সঙ্গে দেখো SEIZE, সিজ, এই মানে বাজেয়াপ্ত করা বললাম। আবার একটা রয়েছে CEASE, সিজ, এই সিজ মানে কিন্তু কোনো কিছুকে বন্ধ করা, এই সিজ মানে হচ্ছে কোনো কিছুকে বন্ধ করা। ওকে, তাহলে এবার এই সিজ আর এই সিজকে কি বলবো ফ্রেন্ডস, এটাকে আমরা বলবো হোমোফোন, সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ। কাইন্ড অফ প্রোনাউন্সিয়েশনটা সেম এই দুটো ওয়ার্ডের, কিন্তু স্পেলিং আলাদা এবং মিনিং তো পুরোপুরি আলাদা। তাহলে এরা হয়ে যাচ্ছে বন্ধ করার সেন্সে, এবং এই সিজ মানে হচ্ছে বাজেয়াপ্ত করার সেন্সে। এই দুটো ওয়ার্ডের কম্বোকে আমরা বলবো হোমোফোন। নেক্সট দেখো কি দিয়েছে, তাহলে আমাদের এই পার্টটা হয়ে গেল। হোপফুলি প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং তোমাদের আমি বলে দিলাম, অসুবিধা হয়তো হয়নি। চলো তারপর কি দিয়েছে, তারপর যেটা দিয়েছে 12 থেকে একটু আমাদের দিয়েছে ইমপ্রুভমেন্ট। আচ্ছা, মানে এটা হচ্ছে নো ইমপ্রুভমেন্ট, মানে ইমপ্রুভমেন্টের সেন্টেন্স বেসিক্যালি। তো কি দিয়েছে দেখে নেওয়া যাক। বলছে যে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দি আন্ডারলাইন সেগমেন্ট। চলো আন্ডারলাইন সেগমেন্ট যদি দেখা যায় সেখানে কি আমাদের ভুল রয়েছে। ফার্স্টে বলছে আই থিঙ্ক নেভার টু গেট অ্যানাদার সো এক্সপেরিমেন্ট দ্যাট আই হ্যাড ইন দিস এক্সপিডিশন। এক্সপিডিশন মানে অভিযান, এই অভিযানে আমার যে একটা এক্সপেরিমেন্ট হয়েছে, আমার যেটা পরীক্ষা নিরীক্ষা করতে পেরেছি, আই থিঙ্ক নেভার টু গেট, আমার মনে হয় না এরকম আরেকটা আমি সুযোগ পাবো বা এরকম আরেকটা এক্সপেরিমেন্ট করতে পারবো যেমনটা আমি এইবার করতে পেরেছি। এবার এখানে কি দিয়েছে, সো এক্সপেরিমেন্ট দ্যাট, অপশন দিয়েছে এখানে কি, সো এক্সপেরিমেন্ট অ্যাজ, সাচ এক্সপেরিমেন্ট দ্যাট, সাচ এক্সপেরিমেন্ট অ্যাজ, আর একটা হয়েছে তোমার নো ইমপ্রুভমেন্ট। এবার মনে রাখবে এখানে কি দিয়েছে, এখানে দিয়েছে আমাদের কিন্তু অবভিয়াসলি একটা কাইন্ড অফ তুলনা। কার তুলনা, এই যে আমি এক্সপেরিমেন্টটা পেলাম, এই এক্সপেরিমেন্টটা পাচ্ছি শর্টে EXP, এই এক্সপেরিমেন্টটা যেটা আমি করতে পেরেছি, এইরকম এক্সপেরিমেন্টের সঙ্গে এরকম আরেকটা কি এক্সপেরিমেন্ট আমি লাইফে পাবো, সেটাই ও পাবে কি পাবে না তার মনে হচ্ছে। ও বলছে এইবার অভিযান করতে গিয়ে আমি যে এক্সপেরিমেন্টটা করতে পেরেছি আমার মনে হয় না সেরকম আরেকটা এক্সপেরিমেন্ট করতে পারবো। তাহলে এই এক্সপেরিমেন্ট ভার্সেস ওই এক্সপেরিমেন্ট, দুটোর মধ্যে কি হচ্ছে ফ্রেন্ডস, দুটোর মধ্যে কিন্তু তুমি দেখতে পাচ্ছ একটা কম্প্যারিজন হচ্ছে, এটা একটা কম্প্যারিজন হচ্ছে। ধর আমরা যদি বলি যে এইবার আমি যেমন রেজাল্ট করলাম বা এইবার আমি যেমন মার্কস পেলাম, আমার মনে হয় না যে এরকম মার্কস আমি আর পাবো, সুতরাং সেই জায়গাতে একটা কম্প্যারিজন হচ্ছে। এবার তোমরা মনে রাখবে এই যে সো অ্যাজ, এটা দিয়ে কম্প্যারিজন হয়, কিন্তু সো অ্যাজ দিয়ে কম্প্যারিজন হয়, কিন্তু সো এর পরে তখন অ্যাডজেক্টিভ বসে। তোমরা করো না যে এরকম ধর একটা এক্সাম্পল,
অ্যাপেল ইজ নট সো সুইট অ্যাজ গুয়াভা, অ্যাপেল ইজ নট সো সুইট অ্যাজ গুয়াভা। তাহলে সো অ্যাজ দিয়ে কম্প্যারিজন হয়, কিন্তু দুটোর মাঝখানে নাউন নয়, এক্সপেরিমেন্ট লাস্টে মেন্ট প্রেফিক্স রয়েছে, সাফিক্স রয়েছে। তাহলে এটা হয়ে গেল আমাদের অবভিয়াসলি কি একটা, এটা হয়ে গেল আমাদের একটা নাউন। তাহলে সো প্লাস নাউন প্লাস অ্যাজ হয় না, হলে সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ হয়। তাহলে এটা যেহেতু অ্যাডজেক্টিভ নেই, এটা আমাদের আনসার নয়। বিতে কি দিয়েছে, সাচ এক্সপেরিমেন্ট দ্যাট, আবার এখানে দিয়েছে সাচ এক্সপেরিমেন্ট অ্যাজ। এবার সাচ এগুলো দিয়েও কিন্তু আমাদের তোমার কাইন্ড অফ তুলনা বোঝায়, কিন্তু সেক্ষেত্রে আমাদের নাউন বসে। তাহলে সাচের পরে দেখো এক্সপেরিমেন্ট দিয়েছে, এখানেও এক্সপেরিমেন্ট দিয়েছে। আর ডিতে বলছে নো ইমপ্রুভমেন্ট, নো ইমপ্রুভমেন্ট হয়ে গেলে কি হয়, মানে সেন্টেন্স সেটা দিয়েছে ওটাই ঠিক। সো এক্সপেরিমেন্ট দ্যাট, সো তারপর এক্সপেরিমেন্ট তারপর দ্যাট হয় না, মনে রাখবে স্ট্রাকচারগুলো একটু ভালো করে বোঝো কি স্ট্রাকচার হয়। যদি আমরা বলি যে সো, যদি আমরা বলি কি সো প্লাস, এগুলো একটু মার্ক করে রাখো, সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ, আবার যদি বলি আমরা অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ, এটা ঠিক। নেক্সট আমাদের হতে পারে সাচ প্লাস, যদি আমরা বলি যে নাউন, সাচ প্লাস নাউন প্লাস অ্যাজ, এগুলো দিয়ে আমরা কি বোঝাই, এগুলো দিয়ে এই তিনটে দিয়েই আমরা বোঝাই কম্প্যারিজন, এগুলো দিয়ে আমরা বোঝাই কম্প্যারিজন, তুলনা, এগুলো দিয়ে আমরা তুলনা বা কম্প্যারিজন বোঝাই। ওকে, নেক্সট আবার মনে রাখবে যদি কোথাও গিয়ে সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট বসাই, বা যদি আমরা বসাই যে ধরো সাচ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট, তাহলে এইগুলো দিয়ে আমরা কি বোঝাই ফ্রেন্ডস, এগুলো দিয়ে আমরা বোঝাই ফলাফল, এগুলো দিয়ে আমরা বোঝাই ফলাফল। এই হচ্ছে গল্প। এবার দেখো এখানে কি বলছে, এখানে বলছে এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্টটা তো নাউন, তাহলে বলছে এই এক্সপেরিমেন্টের সঙ্গে আরেকটা এক্সপেরিমেন্ট, তাহলে দুটোর মধ্যে কম্প্যারিজন হচ্ছে। এবার কম্প্যারিজনের জন্য আমরা কি কি দেখতে পারি, কম্প্যারিজনের জন্য আমরা যদি দেখতে চাই তাহলে এখানে আমাদের হয়ে যায় কি সো অ্যাডজেক্টিভ অ্যাজ, কিন্তু দেখো এক্সপেরিমেন্টটা তো নাউন, তাহলে সো দিয়ে করা যাবে না, অ্যাজ দিয়ে করা যাবে না, অ্যাজেও তো অ্যাডজেক্টিভ লাগে, হবে না। নাউন করতে গেলে পরিষ্কার বুঝতে পারছো এখানে আগে বসবে সাচ, তারপর বসবে অ্যাজ। তাহলে সাচ অ্যাজ মানে হচ্ছে আমাদের কি তুলনা, কিন্তু কার, নাউনের সঙ্গে। আর যদি বলি আমরা এখানে সাচ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট, তাহলে ফলাফল। তাহলে এখানে দেখো দিয়েছে সাচ এক্সপেরিমেন্ট দ্যাট, তাহলে এটা তো ফলাফলের জন্য, এটা হবে না। এখানে বলছে সাচ এক্সপেরিমেন্ট অ্যাজ, তাহলে এটাই আমাদের আনসার, আমাদের আনসার হয়েছে অপশন সি, সাচ এক্সপেরিমেন্ট অ্যাজ। ঠিক আছে, তো আরেকটা এক্সাম্পল দিন। ধরুন যদি একটা এক্সাম্পল বলি, রিয়া ওয়াজ সাচ আ স্ট্রং গার্ল অ্যাজ ক্যান এভার বি ফাউন্ড, মানে রিয়া হচ্ছে এমনই একজন স্ট্রং মেয়ে, যেমন স্ট্রং মেয়ে কিন্তু আর খুব একটা খুঁজে পাওয়া যাবে না। তাহলে সাচ অ্যাজ মানে হচ্ছে তোমার কম্প্যারিজন, সাচ দ্যাট মানে হয়ে যাচ্ছে রেজাল্ট। ওকে, তাহলে আমাদের 12 নম্বরেরটা হয়ে গেল অপশন সি। 13 নম্বরে কি দিয়েছে দেখো, 13 নম্বরে বলেছে ইডিয়াম, 13 নম্বরে ইডিয়াম দিয়েছে। ইডিয়াম কি দিয়েছে আমাদের, ইডিয়ামটা টু এয়ার ডার্টি লিনেন ইন পাবলিক। তো এটাকে এয়ার ডার্টি লিনেন ইন পাবলিক না করে এখানে এয়ার টার্মটাকে একটু চেঞ্জ করে দাও, এখানে বেটার হবে যদি আমরা লিখি টু ওয়াশ, এখানে এয়ার ওয়ার্ডটা না লিখে এখানে ওয়াশ ওয়ার্ডটা লিখে রাখো। তাহলে এখানে ওয়ার্ডটা কি আমাদের ইডিয়ামটা কি আছে, টু ওয়াশ ডার্টি লিনেন ইন পাবলিক। লিনেন মানে হচ্ছে কিন্তু কটনেরই একটা ব্র্যান্ড, তাহলে নোংরা কটনকে তুমি পাবলিকের সামনে ধুচ্ছ। এবার নোংরা কটনকে, নোংরা জামা কাপড়কে তুমি যদি লোকের সামনে ধো, তাহলে লোকে দেখতে তো পাবে যে তোমার জামা দিয়ে অনেক কিছু নোংরা বেরোচ্ছে, এবং সেটা তোমার জন্য কিন্তু একটা কাইন্ড অফ পজিটিভ বা হেলদি একটা ফিলিং হবে না। এবার এটাও কিন্তু ইডিয়াম, এবং আমি তোমাদের আগেও বললাম এই পার্টে করেছিলাম, ইডিয়াম কিন্তু দুটো মিনিং ইউজ হয়, মনে হবে একটা লিটারাল এবং একটা হচ্ছে মেটাফরিক্যাল, কিন্তু কখনোই লিটারাল মিনিংটা তোমার কাছে চায় না, চাইবে তার মেটাফরিক্যাল মিনিংটা। তাহলে যদি বলে যে ওয়াশ ডার্টি লিনেন ইন পাবলিক, তাহলে লোকের সামনে নোংরা জামা কাপড় কাচা নয়, ওটা তার আক্ষরিক মানে, বাট উই নিড টু ফাইন্ড আউট দ্য মেটাফরিক্যাল মিনিং অফ দ্যাট ইডিয়াম। লোকের সামনে নোংরা জামা কাপড় কাচা এর মানে হচ্ছে লোকের সামনে তুমি তোমার পারিবারিক কেচ্ছাকে পাবলিক করে দিচ্ছ। অনেকেই থাকে না যে ধরো বাড়ির যে বিভিন্ন প্রবলেম লোকের সঙ্গে শেয়ার করে দেয়, তাহলে তাদের ক্ষেত্রে আমরা এই টার্মটি ইউজ করতে পারি যে কি তোমার টু ওয়াশ ডার্টি লিনেন ইন পাবলিক। তাহলে এটাকে দিয়ে এবার চলো একটা সেন্টেন্স বানিয়ে নিতে পারি আমরা, সেন্টেন্স বানিয়ে নিতে পারি আমরা যে ধরো আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের যে পারিবারিক কেচ্ছা বা পারিবারিক কলহ সেকে লোকের সামনে আলোচনা না করার। তাহলে
তাহলে এবার আমাদের কি ইংলিশ লিখতে পারবো আমরা আমাদের উচিত নয়, তাহলে আমাদের হবে উই শুড নট, তাহলে আমাদের উচিত নয় এটা হয়েছে উই শুড নট, আমাদের কি করা উচিত নয় ওয়াশ, উই শুড নট ওয়াশ ডার্টি আওয়ার, কাদের ডার্টি আওয়ার ডার্টি, উই শুড নট ওয়াশ আওয়ার ডার্টি লিনেন ইন পাবলিক, উই শুড নট ওয়াশ আওয়ার ডার্টি লিনেন ইন পাবলিক, মানে লোকের সামনে আমাদের কিন্তু পারিবারিক কেচ্ছাটা খুব একটা কিন্তু জানিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা মোটেও ভালো কাজ নয়। 14 নম্বরে কি বলছে, ইন দ্য ফলোয়িং সেন্টেন্স আইডেন্টিফাই দ্য সেগমেন্ট হুইচ কন্টেন্স দ্য গ্রামাটিক্যাল এরার, মানে এটা কি স্পটিং এরার টাইপ অফ। প্যারালাল টু দ্য হাইওয়ে মানে এইটা একটা পোর্শন, প্যারালাল টু দ্য হাইওয়ে। হি হ্যাজ প্রপোজ টু কনস্ট্রাক্ট মানে এই পর্যন্ত একটা পার্ট নিয়ে বলেছে কি অ্যান এলিভেটেড লেন, এটা একটা পার্ট, মানে যেমন আমরা স্পটিং এরার পাই না, সেটা স্ল্যাশ করে দিয়েছে, এটা স্ল্যাশ দেয়নি, তোমায় জাস্ট পার্টগুলো বলে দিয়েছে। তো আমরা জিনিসটাকে ইজিয়ার করার জন্য হুইচ উইল রান, তাহলে এটা প্যারালাল টু দ্য হাইওয়ে, এই পার্টটার মধ্যে কোন পার্টটা ভুল রয়েছে। বলছে হি হ্যাজ প্রপোজ, তাহলে হ্যাজের পরে V3 বসে, হ্যাজ বা হ্যাভ বা হ্যাডের পরে V3 বসে, তাহলে এখানে হ্যাজের পরে প্রপোজ ঠিকই দিয়েছে। 2 এর পরে আবার V1 বসে, কারণ এটাকে আমরা বলি ইনফিনিটিভের স্ট্রাকচার, তাহলে 2 এর পরে তো V1ই বসেছে, কনস্ট্রাক্ট অ্যান এলিভেটেড লেন, এলিভেটেড মানে যেটা উঠে থাকে, ই দিয়ে স্টার্ট হচ্ছে এবং ই যেহেতু ভাবেল আগে অ্যান ঠিকই আছে, তাহলে এই পার্টটাও ঠিক লাগছে, এই পার্টটাও ঠিক লাগছে। অ্যান্ড এলিভেটেড লেন হুইচ, এই দেখো হুইচটা কাকে, হুইচ তো নন লিভিং এর আগে বসে, এটা নন লিভিং, তো লেন মানে রাস্তা বা সড়ক, নন লিভিং, তো এখানে হুইচ ঠিকই আছে। হুইচ উইল রান যেটা যাবে প্যারালাল টু দ্য হাইওয়ে, না এই জায়গাটাতেই গন্ডগোল রয়েছে, ফ্রেজটা হচ্ছে রান প্যারালাল টু হয় না, এইটা আমাদের ভুল একটা এক্সপ্রেশন। আমাদের কারেক্ট এক্সপ্রেশনটা কি ফ্রেন্ডস, আমাদের কারেক্ট এক্সপ্রেশনটা হয়ে আছে টু রান প্যারালাল টু, রান প্যারালাল টু, ওকে, রান প্যারালাল টু, এইটা হচ্ছে কিন্তু আমাদের কারেক্ট এক্সপ্রেশন। কিন্তু এখানে কি দিয়েছে, এখানে দিয়েছে রান প্যারালেলড, ইডি দিয়েছে, রান প্যারালাল টু, তাহলে এখানে আমাদের এই ইডিটা লাগবে না, এটা আমাদের ভুল রয়েছে, ঠিক আছে। তাহলে 14 নম্বরে প্যারালাল টু দ্য হাইওয়ে, এটা কোথায় দিয়েছে দেখো অপশন এতে দিয়েছে, তাহলে এটাই আমাদের কারেক্ট আনসার, এ পার্টে ভুল রয়েছে, 14 আনসার এ। 15তে কি দিয়েছে দেখো, 15তে দিয়েছে আমাদের চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ দ্য সেম ইন মিনিং অ্যাজ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন, তাহলে যে গ্রুপ অফ ওয়ার্ডস দিয়েছে তারই মতো কোন ওয়ার্ডটার মিনিং দেখো তো, দিয়েছে কি আমাদের ওয়ান হু ডাজ নট মেক মিস্টেকস, ওয়ান হু ডাজ নট মেক মিস্টেকস, যে কোনো ভুল করে না, যে কোনো ভুল করে না তাকে আমরা বলবো কি অপশন সিতে ইনফলিবল, তাকে আমরা বলবো ইনফলিবল, যে কোনো ভুল করে না তাকে আমরা বলবো ইনফলিবল, ঠিক আছে। ইনফলিবল মানে যে জীবনে কোনো ভুল করে না, একেবারে কাজগুলোকে পারফেক্টভাবে করে। অপশন এতে দিয়েছে ইনএভিটেবল, ইনএভিটেবল মানে অনিবার্য, যে জিনিসটাকে আটকাতে পারবো না, যে জিনিসটা হবেই, যেমন আমরা বলি না ডেথ ইজ ইনএভিটেবল। নেক্সট ওয়ার্ডটা দিয়েছে কি ইনডিফ্যাটিগেবল, এটা এক বছর WBCSE কিন্তু প্রশ্নতে দিয়েছিল। এবার দেখো ওয়ার্ডটা কি দিয়েছে, ওয়ার্ডটা দিয়েছে ইনডিফ্যাটিগেবল, এটা বানানেও দিয়েছিল ইন ডি ফ্যাটি, দেখো ডিফ্যাটিগেবল। এবার দেখো এই টার্মটা আসছেটা কি থেকে, তুমি যখন একটা ওয়ার্ডের দিকে তাকাচ্ছ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রুট অফ দ্য ওয়ার্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ফ্রম হুইচ আদার ওয়ার্ড দ্য ওয়ার্ড হ্যাজ স্টেমড, এটা তোমাদের বুঝতে হবে। তাহলে এই যে ইনডিফ্যাটিগেবল এই পার্টটা দিয়েছে, অ্যাজ ইউ ক্যান ক্লিয়ারলি ফাইন্ড আউট, এখানে যদি মাঝখানটাকে দেখো এই জায়গাটা FATIG, এটাই দেখো আমাদের এই নাউনটা থেকে আসছে, নাউনটা সবাই তোমরা জানো, নাউনটা হচ্ছে FATIGUE, ফ্যাটিগ মানে হয়েছে ক্লান্তি, ফ্যাটিগেবল মানে হয়ে যাচ্ছে জিনিসটা ক্লান্তি হয়, আর ইনডিফ্যাটিগেবল মানে হচ্ছে যে ক্লান্তিবিহীন, টায়ারলেস, ওকে, ক্লান্তিবিহীন। অপশন ডিতে দিয়েছে ইনডেলিবল, দেখো এই যে ইনডেলিবল এই ওয়ার্ডটা কি থেকে এসে, মাঝের ওয়ার্ডটা দেখো DELI, তাহলে এই DELI টার্মটা আসছে কি DELETE, ডিলিট থেকে, তাহলে ডিলিট মানে হচ্ছে কোনো কিছুকে মুছে ফেলা, ডেলিবল মানে হচ্ছে যেই জিনিসটাকে মুছে ফেলা যায়, আর ইনডেলিবল মানে হয়েছে যেই জিনিসকে মুছে ফেলা যায় না, তাহলে এখানে আনসার হচ্ছে অপশন সি। শুরুতে কি বলছে, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ কারেক্টলি স্পেলড, বেরি BERRI নয় ওয়াই হয়, তাহলে এটা কাটা। ব্যারেন BARREN হয়, আয়ের কোনো প্রয়োজনীয়তা নেই এখানে। ব্যারিয়ার BARRIER এখানে EIR দিয়েছে, তাহলে এটাও ভুল, তাহলে হচ্ছে ব্যারেল, আমরা বলি না লক স্টক অ্যান্ড ব্যারেল, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি কারেক্ট আনসার, 17 আনসার অপশন ডি। নেক্সট দেখো কি দিয়েছে, 18-এ দিয়েছে আমাদের একটা কাইন্ড অফ
17-এ দিয়েছে আমাদের একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। লিডারশিপ ডিফাইন্স হোয়াট দ্য ফিউচার শুড লাইক। লিডারশিপ বলে দেয় যে ফিউচারটা কেমন হবে, অ্যান্ড ড্যাশ পিপল উইথ দ্যাট ভিশন। এখানে বলছে লিডারশিপ বলে দেয় যে ফিউচারটা কেমন হবে এবং লোকজনকে যারা মানে কর্মচারী তাদেরকে ওই ভিশনে, ওই যে একটা ফিউচার প্ল্যান রয়েছে ওটার সঙ্গে ড্যাশ করে। এবার এখানে এনকারেজ, তাহলে লোকজনকে এনকারেজ করে ওই ভিশনের প্রতি। ধরো বেসিক্যালি কি আমরা একটা কোম্পানি, আমার আন্ডারে বেশ কয়েকজন ধরো তোমার এমপ্লয়ি রয়েছে, ঠিক আছে। এবার আমি চাইছি যে আমরা 2030-এর মধ্যে ওই গোলটাকে সেট করব, ওই গোলটাকে আমরা অ্যাচিভ করব। তাহলে কি আমরা ডিফাইন করব ফিউচারটা কেমন হবে। ধরো ফিউচারে এক্সপেক্ট করছি যে আমরা এই ফিল্ডে অ্যাজ অলওয়েজ বেস্ট এডটেক কোম্পানি হব, এটা আমাদের ভিশন। এবং আমার আন্ডারে যতজন এমপ্লয়ি রয়েছে আমি সবাইকে কিন্তু ড্যাশ করার চেষ্টা করছি যাতে ওই ভিশনটাকে আমরা মিট করতে পারি। তাহলে কি ওয়ার্ড হবে এখানে? তো বলে স্যার এনকারেজ হবে। হ্যাঁ, এনকারেজ তো হতেই পারে, কারণ আমরা অবভিয়াসলি ওদেরকে এমপ্লয়িকে এনকারেজ করবো যাতে আমরা ওই ভিশনটা রিচ করতে পারি। ডেভেলপ হয়তো হবে না, দেখা যাক। ট্রেন হতে পারে, কারণ এমপ্লয়ি সবাই তো অবভিয়াসলি স্কিলড হয় না, তো তাদেরকে স্কিল দেখিয়ে তাদেরকে ধরো প্রশিক্ষিত করে ওই ভিশনটার জন্য তাদেরকে একেবারে পারফেক্ট করে তুলছো, তাদেরকে কিন্তু যোগ্য করে তুলছো, তাহলে এটা হতে পারে। আবার অ্যালাইন মানে যে কাউকে কোনো একটা পার্টিকুলার জায়গার দিকে নিয়ে যাওয়া, কোনো একটা ডিরেকশনে ঠেলা। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি এ, সি আর ডি তিনটেই আনসার হতে পারে। কিন্তু ওই যে তোমাদের বারবার বলি না যে ইংলিশে সব থেকে ইম্পর্টেন্ট দুটো পার্ট, একটা হচ্ছে ভোকাবুলারির পয়েন্ট অফ ভিউ দিয়ে সিনোনিম, আর একটা গ্রামারের পয়েন্ট অফ ভিউ দিয়ে হয়েছে প্রেপোজিশন। কেন এটা ইম্পর্টেন্ট বলি, কারণ এখানে দেখো এ, সি, ডি তিনটেই ঠিক লাগছে এখানে, কিন্তু এখানে এই যে প্রেপোজিশনটা দিয়েছে উইথ, এটা রিমেম্বার না তোমার এনকারেজের সঙ্গে বসে, না বসে এটা ট্রেনের সঙ্গে, এটা বসে শুধু এবং শুধুমাত্র অ্যালাইনের সঙ্গে। অ্যালাইনের সঙ্গে পারফেক্ট প্রেপোজিশন হয়ে যায় আমাদের উইথ। তাহলে এখানে কোয়েশ্চেন নাম্বার 17 কারেক্ট আনসার অপশন ডি হয়ে গেল। 18তে কি বলছে দেখো, 18তে বলছে ওয়ান হ্যাজ নো রাইট ইন ল। এটা কি করতে বলছে, এটাকে বলছে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট বা প্যারাজাম্বল বা পিকিউআরএস বলে যেটা আমরা চিনি। এবার বলছে কি অফ এ টেনান্টস রুম, অফ প্রেপোজিশন দিয়ে স্টার্ট হচ্ছে, টু ব্রেক অ্যান্ড এগুলো দিয়ে হবে না, তাহলে পি দিয়ে স্টার্ট হবে। পি দিয়ে কটা স্টার্ট হচ্ছে দেখো, পি দিয়ে দুটো স্টার্ট হচ্ছে। ওয়ান হ্যাজ নো রাইট ইন ল, আইন কাউকে এই অধিকারটা দেয়নি, তাহলে কি করার, কিছুটা কাজ করার। তাহলে হচ্ছে টু ব্রেক ওপেন দ্য লক, টু ব্রেক ওপেন দ্য লক, কি ব্রেক ওপেন দ্য লক কিসের, অফ আ টেনান্টস রুম অ্যান্ড টেক ইটস পজেশন। তাহলে পি এর পরে হবে আর, পি এর পরে আর এখানে দিয়েছে, এটা আমাদের কারেক্ট আনসার। চলো তারপর 19-এ চলে যাচ্ছি আমরা। 19-এ দিয়েছে কি ইট ইজ টাইম টু ক্লোজ দ্য শপ, এটা প্যাসিভ ভয়েসে করতে বলেছে। ইট ইজ টাইম টু ক্লোজ দ্য শপ। তো তোমরা যারা ওই পাশে রয়েছে ক্যামেরার ওই পারে, তোমরা নিশ্চয়ই এই টাইপ অফ ভয়েস চেঞ্জের সঙ্গে যথেষ্ট ভালো রকমের ফ্যামিলিয়ার। দেখো স্ট্রাকচারটা কী হবে একটু তোমাদের বলে দিই। যদি কোনো জায়গাতে অ্যাক্টিভ ভয়েসে তোমরা এই স্ট্রাকচারটা দেখতে পাও, ইট ইজ টাইম, যদি থাকে এই স্ট্রাকচারটা ইট ইজ টাইম, তারপর হয়ে যায় টু, ইট ইজ টাইম, তারপর হয়ে যায় টু, আর তারপর যদি হয়ে যায় V1 টু, তারপর V1, আর তারপর যদি হয়ে যায় অবজেক্ট, তাই তো রয়েছে। কেন এই দেখো ইট ইজ টাইম দিয়েছে, তারপর টু, এই যে টু, তারপর V1টা কি ক্লোজ, তারপর ক্লোজ করব কোনটাকে, দ্য শপ, এটা গেল অবজেক্ট। তখন এটার প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের যে স্ট্রাকচারটা লাগবে, এটার প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা হয়ে যায় এরকম, ইট ইজ টাইমের জায়গাতে আমাদের ইট ইজ টাইম এক্সপ্রেশনটাই বসে, হয়ে গেল। তারপরের ওয়ার্ডটা কি দিয়েছে, টু, তো এখানে না একটু চেঞ্জ করতে হবে তোমাদেরকে, এখানে একটা ফর বসাতে হবে। তো স্যার এটা সবসময় হবে তো এই স্ট্রাকচারে, একদম নির্দ্বিধায় ফর হবে। তারপর হয়ে যাবে আমাদের অবজেক্ট, এই যে অবজেক্টটা এটা একটু আগে চলে আসবে, এবং তারপর এই যে 2 + V1 যেটাকে ইনফিনিটিভ বলে, 2 + V1 এটা এখানে হয়ে যাবে 2 + B + V3, তাহলে 2 + B + V3। তাহলে এইটাকে কাইন্ডলি একটা ইমেজ নিয়ে নাও বা নোট ডাউন করে নাও। কি বলছি, যদি আমাদের অ্যাক্টিভ ভয়েসে ইট ইজ টাইম +2 + V1 + অবজেক্ট, ইট ইজ টাইম +2 + V1 + অবজেক্ট থাকে, তাহলে প্যাসিভ ভয়েসে গিয়ে ওটা হয়ে যাবে আমাদের ইট ইজ টাইম +4 + অবজেক্ট +2B V3। এই হচ্ছে স্ট্রাকচার। তাহলে এবার দেখো এখানে ফর নেই, এখানে ফর নেই, এখানে ফর নেই, এখানে ফর রয়েছে, তাহলে আমাদের অপশন ডিটা কারেক্ট আনসার। ঠিক আছে, ইট ইজ টাইম, দেখো ইট ইজ টাইম, ফর দেখো, তারপর অবজেক্ট কোনটা, অবজেক্ট হচ্ছে দ্য শপ, টু বি ক্লোজড। ক্লিয়ার আছে? তাহলে 19-এর আনসার অপশন ডি। 20-তে কি বলছে দেখো, 20-তে এটা বলছে, সেটা হচ্ছে যে চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। ফস্টার এই ওয়ার্ডটার মানে কি, আমরা অনেক সময় বলি ফস্টার চাইল্ড,
ফস্টার চাইল্ড মানে যাকে আমরা বলি যে সৎপুত্র, ঠিক আছে, বা যেই বাচ্চা অ্যাকচুয়ালি কারোর নিজের সন্তান নয়, তাকে বড় করা হয়েছে। তাহলে ফস্টার মানে হচ্ছে নার্চার, নার্চার মানে ব্রিং আপ মানে রিয়ার। তাহলে ফস্টারের জন্য যদি তোমাদেরকে বলা হয় যে এর একটা সিনোনিম দাও, তাহলে আমরা বলবো নার্চার। ফস্টার মানে হচ্ছে কোনো কিছুকে নার্চার করা, ওকে, বা বড় করে তোলা, তার মানে পজিটিভ সেন্সে বলছে। আর আরেকটা দিয়েছে কি, যদি এটা আমরা একটা ফ্রেজাল ভার্ব বলি বা গ্রুপ ভার্ব যাই বলো না কেন, তাহলে এটা হয়েছে ব্রিং আপ। এটা ব্রিং আপ। তোমাদের অনেকে ভাবে সেটা ব্রিং আপ না ব্রিং আউট। ব্রিং আউট বলেও একটা ফ্রেজাল ভার্ব হয়, কিন্তু ব্রিং আউট মানে হয়েছে কোনো কিছুকে টেনে বের করা, অথবা ব্রিং আউটের আরেকটা মানে হতে পারে পাবলিশ করা, পাবলিশ করা, ঠিক আছে। আমরা যদি বলি যে আনন্দবাজার পত্রিকা হ্যাজ ব্রট আউট দ্য ওয়ান্ডারফুল এডিশন অফ দেশ দিস জুন, তাহলে আমাদের এখানে হয়ে যাবে কি, এটা ব্রট আউট মানে হচ্ছে কোনো কিছু পাবলিশ করা সেন্সে। কিন্তু আবার মনে রাখবে যদি ব্রট আউট বলি তার একটা মানে হচ্ছে এক্সট্রাক্ট করা। উই শুড ট্রাই টু ব্রিং আউট দ্য ইনার মিনিং অফ আ পোয়েম, তাহলে ব্রিং আউট মানে ওখানে কিন্তু পাবলিশ করা নয়, ওখানে টেনে বার করা। একটা ফ্রেজাল ভার্বের অনেকগুলো লেয়ার অফ মিনিং কিন্তু থাকতে পারে, এবং অ্যাজ এ স্টুডেন্ট ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি, দ্য হাঙ্গার শুড বি ইন ইউ টু অবভিয়াসলি গো থ্রু এভরি সিঙ্গেল মিনিং। কারণ তুমি একটা ফ্রেজাল ভার্বের একটা মিনিং পড়লে এক্সামে তোমাকে অন্য লেয়ার অফ মিনিংয়ে দিয়ে দিল, তাহলেই আমরা পারবো না। তো এখানে কি দিয়েছে, ফস্টার। ফস্টার মানে হচ্ছে কোনো কিছুকে বড় করে তোলা। ফাস্টেন মানে হচ্ছে কোনো কিছুকে আটকে রাখা, হবে না। লুজেন মানে আলগা করে দেওয়া, হবে না। নারিশ মানে হচ্ছে কোনো কিছুকে, আমরা বলি না যে দেখবে বিভিন্ন ভিটামিন বা ধরো তোমরা যে বিভিন্ন বিউটি প্রোডাক্টসগুলো ইউজ করো, ওই সঙ্গে দেখবে নারিশ ওয়ার্ডটা থাকে, যে হেয়ারকে নারিশমেন্ট দিচ্ছে, স্কিনকে নারিশমেন্ট দিচ্ছে, চোখকে নারিশমেন্ট দিচ্ছে, মানে একটু সমৃদ্ধ করে তুলছে আর একটু এনরিচ করে তুলছে। তাহলে ফস্টারের জন্য সিনোনিম হয়ে যাবে আমাদের নারিশ। আর নিয়ার মানে কাছাকাছি। নেক্সট কি দিয়েছে, 21-এরটা। 21-এরটা দিয়েছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। অ্যান্টোনিম দিয়েছে ইনফ্লাক্স। এবার দেখো ইনফ্লাক্স, এখানে প্রথম দুটো লেটার দেখো, ইন মানে ভেতরের দিকে ঢুকছে, ইন মানে ভেতরের দিকে ঢুকছে, তাহলে বাইরের দিকে বেরিয়ে যাওয়া। তাহলে বাইরের দিকে বেরিয়ে যাওয়ার জন্য কোনটা হতে পারে সবার আগে, অবশ্যই আমাদের এখানে আনসারটা এক্সোডাস। ইন মানে হয়ে যাচ্ছে ভেতরের দিক, এক্স মানে হয়ে যাচ্ছে বাইরের দিক। তাহলে ইনফ্লাক্স মানে হচ্ছে ভেতরের দিক থেকে আক্রমণ বা ভেতরের দিকে ঢুকছে, আর এক্সোডাস মানে হচ্ছে ভেতর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। তাই ইনফ্লাক্স ইজ অ্যান ইনওয়ার্ড জার্নি আর এক্সোডাস ইজ অ্যান আউটওয়ার্ড জার্নি, ওকে। আচ্ছা, তারপর বাকিটা দিচ্ছে কার্ট। কার্ট মানে হচ্ছে খুব ব্রিফ, খুব ছোট্ট বা খুব সংক্ষিপ্ত। কার্ট মানে হয়ে যাচ্ছে ব্রিফ মানে সংক্ষিপ্ত, BRIEF। আর লিঙ্গার মানে হয়ে যাচ্ছে হেজিটেট, কোনো কাজের জন্য তুমি অতিরিক্ত বিলম্ব করছো, এটাকেই বলা হয় লিঙ্গার করা, হেজিটেট। কি দিয়েছে দেখো, তারপর টু স্টেভ অফ, একটা ইডিএম দিয়েছে। এই ইডিএমটার মানে কি, এটাও কিন্তু দেখো কনটেক্সচুয়াল নয়, তাই তোমাকে মিনিং জানতেই হবে। টু স্টেভ অফ মানে হয়ে যাচ্ছে হোস্ট, প্রিভেন্ট, কয়ের না গ্যাদার। হোস্ট মানে অবভিয়াসলি যে কোনো কিছুর একটা ধরো জিনিসকে দেখাশোনা করে হোস্ট, এবং প্রিভেন্ট মানে হচ্ছে কোনো কিছুকে আটকে দেওয়া। কয়ের মানে আমরা জানি এটা কিন্তু মিউজিশিয়ানদের ক্ষেত্রে ইউজ হয়। আর আমাদের যেটা দিয়েছে গ্যাদার, গ্যাদার মানে হচ্ছে জড়ো হওয়া, ঠিক আছে। এবার এই ইডিয়ামের মানেটা আমাদেরকে জানতে দিয়েছে। স্টেভ অফ মানে হচ্ছে কোনো ডেঞ্জারকে দূরে সরিয়ে রাখা, কোনো ডেঞ্জারকে, কোনো বিপদকে দূরে সরিয়ে রাখা। তাহলে এটা হয় আমাদের অপশন বি, প্রিভেন্ট। তাহলে স্টেভের সঙ্গে অফ হয়, কিন্তু প্রিভেন্ট হলে তোমরা নিশ্চয়ই মনে রাখবে প্রিভেন্টের সঙ্গে কিন্তু ফ্রম হয়। তাহলে স্টেভ অফ আর হয়ে যায় আমাদের প্রিভেন্ট ফ্রম। নেক্সট কি দিয়েছে দেখো, দিয়েছে এটা আমাদের, হ্যাঁ কি দিয়েছে দেখো, বলছে আমাদের যে আরেকটা এখানে দিয়েছে ফিলার্স। হিন্দুজ বিলিভ দ্যাট, হিন্দুরা বিশ্বাস করেন, কি বিশ্বাস করেন, ড্যাশ ফ্রম দ্য সাইকেল অফ বার্থ অ্যান্ড রিবার্থ ক্যান বি অ্যাটেন্ড ওনলি বাই গুড ডিডস। মানে হিন্দুরা বিশ্বাস করেন এই যে আমাদের একটা চক্র রয়েছে, কিসের চক্র, বার্থ জন্ম, অ্যান্ড রিবার্থ পুনর্জন্ম। তাহলে জন্ম আর পুনর্জন্মর এই যে সাইকেলটা, ওটাকে আমরা ড্যাশ করতে পারবো শুধুমাত্র ভালো কাজের দ্বারা। ভালো কাজের দ্বারা, ভালো কাজ করলেই তবে তুমি জন্ম, মৃত্যু, পুনর্জন্ম, এই যে একটা সাইকেল, এই যে একটা এন্ডলেস সাইকেল, এটা থেকে বাইরে বেরিয়ে যেতে পারবে। তাহলে এটা কোনটা হতে পারে, বন্ডেজ মানে দাসত্ব, মোটেও হবে না। ডেলিভারেন্স, ডেলিভারেন্স মানে হচ্ছে মুক্তি, তাহলে বন্ডেজ মানে দাসত্ব, বন্ডেজ মানে দাসত্ব, ওকে। তা ডেলিভারেন্স মানে হচ্ছে মুক্তি, ডেলিভারেন্স মানে মুক্তি। তারপর দিয়েছে কি ডেলিভারি, ডেলিভারি মানে কাউকে কোনো জায়গায় বা কোনো জিনিসকে কোনো জায়গাতে পৌঁছে দেওয়া। আর রিটায়ার মানে অবসর। তাহলে অবভিয়াসলি এখানে আমাদের আনসারটা হবে অপশন বি, ডেলিভারেন্স। 24-এ কি বলছে দেখো, ইন দ্য সেন্টেন্স আইডেন্টিফাই দ্য সেগমেন্ট হুইচ কন্টেন্স দি গ্রামাটিক্যাল এরার।
আই ভিজিটেড মাই ফ্রেন্ড টু হুম আই হ্যাড মেড অ্যান অ্যাপয়েন্টমেন্ট। বলছে আই ভিজিটেড মাই ফ্রেন্ড, দেখি তোমাদের একটু রেসপন্সগুলো ততক্ষণে দেখে নিই। ইয়েস, এক্স্যাক্টলি, হ্যাঁ ইয়েস, হ্যাঁ বলছে কি দেখো এবার তারপর যে আই ভিজিটেড মাই ফ্রেন্ড টু হুম আই হ্যাড মেড অ্যান অ্যাপয়েন্টমেন্ট। অপশন এতে দিয়েছে হ্যাড মেড, তারপর বিতে দিয়েছে টু হুম, তারপর দিয়েছে আমাদের আই ভিজিটেড মাই ফ্রেন্ড, আর তারপর দিয়েছে অ্যান অ্যাপয়েন্টমেন্ট। এবার কি দিয়েছে আই ভিজিটেড মাই ফ্রেন্ড টু হুম আই হ্যাড মেড অ্যান অ্যাপয়েন্টমেন্ট। যখনই কোনো জায়গাতে অ্যাপয়েন্টমেন্ট ওয়ার্ডটা থাকে, অ্যাপয়েন্টমেন্টের সঙ্গে মনে রাখবে আমরা প্রেপোজিশন ইউজ করি, আবার সেই প্রেপোজিশনেরই খেলা। অ্যাপয়েন্টমেন্টের সঙ্গে আমরা কি প্রেপোজিশন ইউজ করি বলতে পারবে? আমি যদি বলি যে আজকে আমার মিস্টার এস ঘোষ ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, আজকে আমার মিস্টার এস ঘোষ ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তখন আমি ইংলিশটা বলবো টুডে আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট টু নয় উইথ, অ্যাপয়েন্টমেন্ট উইথ মিস্টার ঘোষ। ঠিক আছে, তাহলে অ্যাপয়েন্টমেন্ট থাকলে তারপর আমাদের প্রেপোজিশন হয়ে যাবে ফ্রেন্ডস উইথ হয়ে যাবে। খুব খুব গুরুত্বপূর্ণ আমাদের এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন। অ্যাপয়েন্টমেন্ট থাকলে তারপর উইথ হয়ে যাবে। তাহলে এখানে কি দিয়েছে আই হ্যাড মেড, না ঠিকই নয়। টু হুম কেন হবে? এই টু তো হয় না, অ্যাপয়েন্টমেন্টের সঙ্গে টু কখন হয়? এটা উইথ হুম হবে, এটা টু হুম নয়, এটা উইথ হুম হবে। ওকে ফ্রেন্ডস, এটা উইথ হুম হবে। চলো নেক্সট কি দিয়েছে, এটা আবার দিয়েছে আমাদের এটা কিন্তু ওই সেন্টেন্স রিঅর্গানাইজেশন। বলছে যে হোয়েন এ কেমিক্যাল সাবস্টেন্স, তাহলে এটা সাবজেক্ট, হোয়েন আ কেমিক্যাল সাবস্টেন্স ড্যাশ, এবার তাহলে ভার্ব আনতে হবে। দ্য ইন ওয়াজ, কোনটা ভার্ব? ওয়াজটা ভার্ব, তাই তো, ওয়াজটা আমাদের ভার্ব। তাহলে পি এর ইমিডিয়েট পরে এস আসবে, পি এর ইমিডিয়েট পরে এস কোথায় দিয়েছে? এই দেখো এখানে দিয়েছে, এটাই আনসার, কোথাও দেয়নি, তাহলে পরেরই দরকার নেই। 26-এ কি দিয়েছে দেখো, 26-এ বলছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছে, কতগুলো? 5টা দিয়েছে, 26, 27, 28, 29, 30। অপশন 26-এ দিয়েছে কি? ড্র্যাগনেট। 26-এ দিয়েছে ড্র্যাগনেট। তো ড্র্যাগনেট মানে কি? ড্র্যাগনেট মানে হয়ে যাচ্ছে কোনো কিছুকে ধরো চোর ধরার একটা পদ্ধতি। হাইপারবোল মানে হচ্ছে কোনো কিছুকে অতিরঞ্জিত করে বলা, বাড়িয়ে বলা। এমব্রোকেশন তার মানে হচ্ছে কোনো কিছু জিনিসকে আবদ্ধ করা, এমব্রোকেশন আবদ্ধ করা। আর তারপর দিয়েছে আমাদের লিনিমেন্ট মানে হচ্ছে কাউকে মাসাজ করা, লিনিমেন্ট মানে হচ্ছে কাউকে মাসাজ করা। তাহলে লিনিমেন্ট ওয়ার্ডটা আমি লিখে রাখবো মাসাজিং, লিনিমেন্ট ওয়ার্ডটার মানে হয়ে যাচ্ছে ম্যাসাজিং, মাসাজ করা। ঠিক আছে, মেসেজ করা নয়। আমরা ফোন দিয়ে যেটা করি, ফোন দিয়ে একজনকে যেটা করি ওটাকে মেসেজ নয়, মেসেজ করা বলে। আর ধরো কারো হাতে পায়ে ধরো আমরা বিভিন্ন রকম একটা ফিজিক্যাল একটা কমফর্ট দেওয়ার জন্য যে রাব করি ওটাকে মাসাজ বলে। ঠিক আছে, তাই লিনিমেন্ট মানে হচ্ছে মাসাজিং। এখানে কোনটা আমাদের কারেক্ট আনসার হবে? দেখো চোরকে ধরার একটা পদ্ধতি, মানে এমন একটা পদ্ধতি চোর তোমার কাছে না ধরা দিচ্ছে, চোরকে তুমি টেনে আনছো, তাহলে এখান দিয়ে কাছাকাছি ওয়ার্ডটা দেখো অপশন এতে ড্র্যাগনেট হয়ে যাবে। নেক্সট, এনি অফ দ্য ক্রস বার অফ আ ল্যাডার, বলছে এটা ল্যাডারের একটা ময়ের যে ক্রস বার, তার মানে কি? এই ধরো আমাদের বাড়িতে বিভিন্ন দেখতে পাবে বিভিন্ন জনের বাড়িতে থাকে, তোমার স্টিলের ধরো তোমার মই থাকতে পারে, কাঠের মই থাকতে পারে। তো কাঠের ধরো যে মইগুলো আমরা দেখি, এটা ধরে নিচ্ছি কাঠের মই, তাহলে কাঠের ময়ে এটা তো দুটো দিকে ধরো দুটো ব্যাম্বু স্টিক থাকে, এর মাঝখানটাই যেগুলো থাকে, যেগুলোতে পা দিয়ে দিয়ে আমরা উঠি, এইগুলোকে কি বলে এটাই জানতে চেয়েছে। এইগুলোকে যেটাতে পা দিয়ে 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 আমরা উঠি ওইগুলোকে কি বলা হয়? অপশন এতে বলছে প্রগনস্টিকেশন, মানে হচ্ছে কোনো কিছুকে নিয়ে পূর্বাভাস। প্রথমে দিয়েছে ডালসেট মানে হচ্ছে মিউজিক্যাল সাউন্ড, খুব সফট সাউন্ড, খুব মিউজিক্যাল সাউন্ড। রাং মানে হচ্ছে এইটা, তাহলে রাংটাই আমাদের এখানে আনসারটা, তাহলে এখানে বি এর আনসার হয়ে যাবে রাং। এক্স্যাক্টলি ইয়েস, রাং হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট যদি দেখি আমাদের তারপর যে ওয়ার্ডটা দিয়েছে টেনেব্রাস ওয়ার্ডটা কিন্তু খুব একটা হয়তো আমাদের চেনা নয়, তাহলে টেনেব্রাস ওয়ার্ডটার মানে লিখে রাখবো ডার্ক, মানে অন্ধকার বা অবস্কিওর, ডার্ক বা অবস্কিওর। ওকে, নেক্সট যেটা দিয়েছে মার্জার মানে মিক্স করে দেওয়া। 28-এ কি দিয়েছে? ইউজিং বম্বাস্টিক ল্যাঙ্গুয়েজ, বম্বাস্টিক মানে একদম বিশাল হাই-ফাই অর্নামেন্টাল টাইপ অফ ইংলিশ, অর্নামেন্টাল টাইপ অফ ল্যাঙ্গুয়েজ। যেমন তোমরা যদি ধরো শশী থারুরের স্পিচ শোনো, হি ইউজেস বম্বাস্টিক ল্যাঙ্গুয়েজ, হি ইউজেস ল্যাঙ্গুয়েজ ইন সাচ এ ওয়ে দ্যাট এভরিওয়ান ক্যানট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি ইজ সেইং। এবার দেখো আমাদের কি দিয়েছে 28 নম্বরে, ইউজিং বম্বাস্টিক ল্যাঙ্গুয়েজ, তাহলে ল্যাঙ্গুয়েজ মানেই হচ্ছে ওটা কথাবার্তা মানেই ওটা স্পিচ। এবং মনে রাখবে যখনই কোনো জায়গাতে কথাবার্তা বা স্পিচ রিলেটেড ওয়ার্ড হবে
ওই ওয়ার্ডটার মধ্যে আইদার এল ও সি পোর্শনটা থাকবে আর না হলে এল ও কিউ পোর্শনটা থাকবে, এল ও সি বা এল ও কিউ। যদি স্পিচ বা ওয়ার্ড বা ল্যাঙ্গুয়েজ রিলেটেড থাকে এল ও সি বা এল ও কিউ থাকবে। এখানে নেই আপাতত, এখানেও নেই, এখানেও নেই, এখানে রয়েছে দেখো ম্যাগনিলোকুয়েন্টে, দেখো ছিল না আমাদের এল ও কিউ, এল ও কিউ, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কি ম্যাগনিলোকুয়েন্ট। ম্যাগনিলোকুয়েন্ট, ম্যাগনি, ম্যাগনি মানে বড়, ম্যাগনিফাই তোমরা জানো, এমএজিএন ম্যাগন এর মানেই হচ্ছে বড়, এল ও কিউ মানে হচ্ছে স্পিচ, মানে যার বড় বড় কথা বা ধরো যার কথার মধ্যে খুব কঠিন কঠিন ভারী ভারী শব্দ থাকে। তারপর কি দিয়েছে, অ্যাবনর্মাল ডিজায়ার টু মার্ডার, কাউকে মার্ডার করব, কাউকে মেরে ফেলবো, এই রকমের একটা টেন্ডেন্সি, ঠিক আছে? এরকম যদি টেন্ডেন্সি থাকে আমাদের মধ্যে অবভিয়াসলি উই শুড গেট বিয়ন্ড ইট। অ্যাবনর্মাল ডিজায়ার টু মার্ডার, কাউকে শুধু শুধু মারবো, এই যে একটা কাইন্ড অফ টেন্ডেন্সি, একে কি বলে? খুব সহজ ওয়ার্ড, কারণ ওয়ার্ডের মধ্যেই কিন্তু আনসার লুকিয়ে রয়েছে। যখনই আমরা কোনো একটা মার্ডার রিলেটেড কথা বলি দেখবে এরকম কিন্তু পুলিশের একটা শাখা থাকে যেখানে বলি হোমিসাইড শাখা, তাহলে হোমিসাইড ওখান থেকে ওয়ার্ডটা আছে হোমিসাইডো ম্যানিয়া, ওখান থেকে ওয়ার্ডটা হয়ে আমাদের হোমিসাইডোম্যানিয়া। ক্যালোম্যানিয়া, ক্যালোম্যানিয়া মানে কি? এই ক্যালো ওয়ার্ডটার মানে কি? ক্যালো মানে হচ্ছে বিউটি, ক্যালো মানে হচ্ছে বিউটি, কারুর নিজের বিউটি নিয়ে, সৌন্দর্য নিয়ে অতিরিক্ত পরিমাণ ফ্যাসিনেশন, সেইটাকে বলা হয় কি ক্যালোম্যানিয়া। অ্যাবলুটোম্যানিয়া, অ্যাবলুটো মানে হচ্ছে ওয়াশিং, কেউ বারবার ধরো এই বারবার নিজের জিনিসপত্র কাচ্ছে, বারবার স্নান করছে, এই জিনিসটাকে অ্যাবলুটোম্যানিয়া বলছে। অবশ্যই যা গরম পড়েছে অ্যাবলুটোম্যানিয়া না থাকলে কিন্তু বেঁচে থাকা একেবারে কিন্তু ডিফিকাল্ট হয়ে বস। তারপর কি দিয়েছে অপশন ডিতে, ডিপসোম্যানিয়া, তাই তো? তো ডিপসোম্যানিয়া মানে ভাই কি, ডিপসো মানে হয়ে যাচ্ছে কিন্তু ড্রিঙ্কিং মানে ওয়াইন, তাহলে সবসময় একটু ধরো এই মদ্যপান করব, একটু ওয়াইন নেব, একটু অ্যালকোহল খাবো, এই কাইন্ড অফ একটা টেন্ডেন্সি, এটা না থাকলে আর হচ্ছে না, দ্যাট ইজ কল্ড ডিপসোম্যানিয়া। তাহলে কি হোমিসাইড মানে লোককে মারবো, সবসময় কাউকে মারবো ধরবো, এরকম কাইন্ড অফ থিং। ক্যালো মানে হচ্ছে নিজের বিউটি নিয়েই আমরা নিজেরা অবসেসড, কাইন্ড অফ নার্সিসিজম। অ্যাবলুটো মানে ওয়াশিং, সব সময় দেখবে কিছু লোকের এত সূচিবায়ু থাকে যে সব সময় কিন্তু কোনো খাবারে দাবারে কোনো একটা প্লেটে কিছু নোংরা থাকলে ধুতে শুরু করছে, পরিষ্কার করতে শুরু করছে, অ্যাবলুটোম্যানিয়া সূচিবায়ুগ্রস্ত লোকেদের থাকে। ডিপসোম্যানিয়া মানে তোমরা ড্রিঙ্কিং, মদ্যপান রিলেটেড। ওকে, চলো তারপর কি দিয়েছে 30টা, গভর্নমেন্ট বাই সেন্টস, সাধু সন্তদের যে একটা গভর্নমেন্ট, সাধু সন্তরা যদি ধরো একটা সরকার চালায়, তারা যদি সরকারে চলে আসে তাহলে দেখি কি বলবো। অপশন এতে বলছে জেনোক্রেসি, তো জেনো ওয়ার্ডটার মানে হচ্ছে আননোন পিপল বা ফরেনার, জেনো ওয়ার্ডটার মানে হচ্ছে ফরেনার, বাইরে থেকে এলো নিয়ে ওরাই রাজত্ব করতে শুরু করলো, এটাকে আমরা বলবো জেনোক্রেসি। যেমন ব্রিটিশরা ভারতে এসে তাই করেছিল, জেনোক্রেসি। হোপলারকি মানে কি? হোপলারকি মানে হচ্ছে মিলিটারির শাসন, আমাদের প্রতিবেশী দেশে কিন্তু আমরা এই হোপলারকির নমুনা পাই। হেজিয়ারকি, মনে রাখবে এই হেজি টার্মটা হয়ে যাচ্ছে হেজিও থেকে আসছে, হেজিও, হেজিও ওয়ার্ডটার মানে হচ্ছে সেন্টস মানে সাধু সন্ত। তারপর কি দিয়েছে এলবো, এলবো মানে হয়ে যাচ্ছে, এলবো বলতে বোঝায় যাদের হোয়াইট স্কিন, এলবো বলতে বোঝায় হোয়াইট স্কিন, যারা সাদা চামড়ার তারাই শাসন ব্যবস্থাকে কন্ট্রোল করছে, এরকম হয় তোমরা জানো। বিভিন্ন আফ্রিকান কান্ট্রিকে এখনও কিন্তু ব্রিটিশরা তাদের স্লেভ বানিয়ে রেখেছে, এবং তোমরা এরকম বিভিন্ন নভেল হয়তো পড়েওছো, তোমরা যদি এখানে যারা যারা ক্লাস করছো তাদের মধ্যে কেউ ইংলিশ অনার্সের স্টুডেন্ট হও, তোমরা আইদার নভেলটা পড়েছো বা অ্যাটলিস্ট নামটা শুনেছো। একটা ছোট গল্প দেখবে আমাদের থাকে দ্য লেগুন বলে জোসেফ কনরাডের, এবং অবভিয়াসলি জোসেফ কনরাডেরই একটা বড় নভেল রয়েছে, নভেলটার নাম হচ্ছে হার্ট অফ ডার্কনেস। তো ওইখানে কিন্তু পরিষ্কার আমরা বুঝতে পারি যে কীভাবে আফ্রিকানদের উপর ব্রিটিশরা টর্চার করতো। এবং শুধুমাত্র তার লেখাতে কেন, তোমরা যদি ধরো নাগুগি ওয়া থিয়ঙ্গোর লেখা পড়ো সেখানেও তোমরা পাবে যে কী করে আফ্রিকা ওয়াজ বেসিক্যালি ডমিনেটেড বাই দ্য ব্রিটিশ পিপল জাস্ট বিকজ দ্য ব্রিটিশ হ্যাপেন টু হ্যাভ হোয়াইট স্কিন অ্যান্ড দি আফ্রিকানস ইউজ টু হ্যাভ ডার্ক স্কিন। তাহলে যেহেতু আমার চামড়ার রং সাদা তাই আমি পরিষ্কার করবো তোমার উপর, আমি অবভিয়াসলি অত্যাচার করবো, তোমাকে শাসন করব। এই যে শাসন ব্যবস্থাটা স্কিন রঙের উপর, স্কিনের কালারের উপর তোমার ডিপেন্ড করে হচ্ছে, সাদা স্কিনকে প্রায়োরিটি দিচ্ছে, এইটাকেই বলবো আমরা অ্যালবোক্রেসি। তাহলে আমাদের এখানে আনসারটা কি হবে? আনসার হবে অবশ্যই অপশন সি, হেজিয়ারকি। হেজিয়ারকি আমাদের এখানে আনসার হয়ে আছে। 31-এ কি দিয়েছে? 31-এ বলছে সিমিলার মিনিং বার করতে হবে, মানে সিনোনিম বার করতে হবে। এবার আমাদের ওয়ার্ডটা কি দিয়েছে? প্রপিংকুইটি। প্রপিংকুইটি মানে হচ্ছে একটা জিনিস আরেকটা জিনিসের খুব কাছাকাছি, একটা জিনিস আরেকটা জিনিসের খুব কাছাকাছি। তাহলে এখান থেকে দেখো কোন ওয়ার্ডটা সেটা হতে পারে, কোন ওয়ার্ডটা হতে পারে?
হতে পারে আমাদের এই ওয়ার্ডটা নিয়ারনেস। নিয়ারনেস মানে কি বোঝায়? একটা জিনিস আরেকটা জিনিসের খুব কাছাকাছি। বাংলায় বলে নৈকট্য, নৈকট্য নিকট থেকে আসছে নৈকট্য। এবার যদি প্রপিংকুইটির সিনোনিম হচ্ছে নিয়ারনেস, আমি তোমাদের আরেকটা সিনোনিম দিচ্ছি, কাইন্ডলি এটাকে লিখে রাখো ফ্রেন্ডস। ওয়ার্ডটা হয়ে আছে কি? প্রক্সিমিটি। ওয়ার্ডটা হয়ে আছে প্রক্সিমিটি। প্রক্সিমিটি মানে হচ্ছে নৈকট্য। প্রোপেনসিটি মানে হচ্ছে ঝোঁক। প্রোপেনসিটি মানে হচ্ছে ঝোঁক, কোনো কিছু করতে ভাল লাগে, ইনক্লিনেশন। প্রসপারিটি মানে হচ্ছে শ্রীবৃদ্ধি, উন্নতি। আর ফোরসাইট মানে হচ্ছে আগে থেকেই তুমি বুঝতে পারছো ফিউচারে কি হবে। যারা ধরো এরকম গ্রেট লিডার্স হন, গ্রেট ভিশনারি পিপল হন, তারা আগে থেকেই বুঝতে পারেন যে 50 বছর পর কি হবে। ধরো তুমি এখন থেকেই বুঝতে পারছো যে দ্য ফিউচার বিলংস টু অনলাইন টিচিং, তাহলে সেই জায়গা থেকে তোমার ধরো একটা স্টার্ট আপ রয়েছে, তুই প্রচুর ইনভেস্ট করে রাখলে ধরো অনলাইন এডটেকের জন্য। ইনিশিয়ালি হয়তো জিনিসটা সাকসেসফুল হলো না, তুমি অ্যাজ এন এন্টারপ্রেনর হয়তো ফেল করছো, কিন্তু ইন দ্য লং রান ফিউচারে গিয়ে হয়তো যখন 2030 বা 35 চলে আসবে, হয়তো দ্য ফিউচার বিলংস অনলি টু ইউ। সুতরাং ফোরসাইট, আগে থেকে বুঝতে হবে ফিউচারে কি হতে হবে। ফিউচারে কি হবে সেটা যদি ফিউচারে গিয়েই বুঝি, তাহলে টাইমের থেকে তো এগিয়ে থাকতে পারলাম না আমরা। তাহলে সেই জায়গা থেকে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড what is going to happen in future so that you can utilize all those opportunities that are coming your way. ঠিক আছে, চলো নেক্সট কি দিয়েছে দেখো। 32 তে দিয়েছে ডিব্যাকেল। ডিব্যাকেল মানে হয়ে যাচ্ছে কোনো কিছু একটা পতন। এবার অপশন এতে দিয়েছে ডিক্লাইন। ডিক্লাইন মানে মান কমে যাওয়া। ডাউনফল মানে পতন। ডিসকমফিচার মানে হচ্ছে অস্বস্তি। আর ডিজেনারেশন মানে হচ্ছে পতন। তার মানে এখানে কাছাকাছি টাইপ অফ মিনিং, কিন্তু ডিব্যাকেল যদি দেয়, ডিব্যাকেল মানে কোনো কিছু একটা পতন, একটা পড়ে যাওয়া, সেক্ষেত্রে আমাদের বেস্ট আনসারটা কিন্তু ডাউনফল হবে। এবার মনে হবে ডাউনফল বাদ দিয়েও অপশান এ আর অপশান ডিটা, এই দুটো কিন্তু খুব কাছাকাছি ওয়ার্ড, খুব কাছাকাছি ওয়ার্ড। এবং যদি ডাউনফল না থাকতো আমরা এ বা ডি এর মধ্যে আনসার নিতাম, কিন্তু যেহেতু ডাউনফল রয়েছে তাই ফার্স্ট প্রেফারেন্স কিন্তু ওই পাবে। তারপর কি দিয়েছে 33-তে সিনোড। সিনোড মানে হয়ে যাচ্ছে মিটিং। সিনোড মানে হয়ে যাচ্ছে মিটিং। ওকে, তাহলে সিনোড মানে কি বলছি আমরা? সিনোড মানে হয়ে যাচ্ছে মিটিং, কোনো কিছু একটা মিটিং। তারপর 34-এ কি দিয়েছে? 34-এ দিয়েছে আমাদের ফ্যাকচুয়াল। ফ্যাকচুয়াল এবং জোকান্ড। বলছে কি অপোজিট ওয়ার্ড বার করতে হবে, ফ্যাকচুয়াল এবং জোকান্ড। ফ্যাকচুয়াল মানে যেটা ফ্যাক্ট রিলেটেড, ফ্যাক্ট মানে যেটা বাস্তব। অপোজিট কি? শ্যাম। শ্যাম মানে কি? শ্যাম মানে অবাস্তব। তো আমাদের এখানে আনসারটা হয়ে যাচ্ছে অপশন এ, শ্যাম। ইমবেসাইল। ইমবেসাইল মানে কি ফ্রেন্ডস? এর মানে হচ্ছে উইক, দুর্বল। ইমবেসাইল মানে দুর্বল। ফার্ভেন্ট। ফার্ভেন্ট মানে হচ্ছে যে খুব এনথুজিয়াস্টিক। ফার্ভেন্ট মানে হচ্ছে যে খুব উদ্দীপনাপূর্ণ, এনথুজিয়াস্টিক। ওকে, এনথুজিয়াস্টিক। আর ফার্ভিড মানেও তাই, ফার্ভিড মানেও তাই। তার মানে ফার্ভেন্ট আর ফার্ভিড এরা হচ্ছে সিনোনিম। 35-এ দিয়েছে কি জোকান। জোকান মানে যে খুব খুশি, মানে খুব হ্যাপি। তাহলে এটার যদি আমরা অপোজিট মিনিং বার করি, তাহলে যে হচ্ছে একেবারে তোমার মুখ গোমড়া করে বসে রয়েছে, আনসার হবে অপশন এ, গ্লাম। গ্লাম মানে হচ্ছে যে মোরোজ, যে স্যাড, বা যে অবভিয়াসলি ক্রেস্ট ফলেন, বা যে সরফুল, যে সবসময় মুখ গোমড়া করে বসে থাকে, তাকে আমরা বলবো কি? গ্লাম। অপশন বিতে দিয়েছে প্রিসিন্ট। প্রিসিন্ট মানে প্রেমিসেস, মানে একটা এরিয়া, প্রেমিসেস। বাজ। বাজ মানে হচ্ছে কোনো কিছু তোমার উপর একটা বার্ডেন, একটা বোঝা। আর তারপর নন চ্যালেন্ট। নন চ্যালেন্ট মানে যে ঔদ্ধত্যপূর্ণ, যে উদ্ধত, যে তোমার কথা শোনেই না। তাহলে এই জায়গাতে একটা ওয়ার্ড তৈরি করে রাখো, নন চ্যালেন্ট। নন চ্যালেন্ট মানে হচ্ছে যে তোমার কথা মানেই না, শোনেই না। তাহলে এর জন্য আমাদের সিনোনিমটা হয়ে যাবে কেয়ারলেস। কেয়ারলেস। নন চ্যালেন্ট হয়ে আছে কেয়ারলেস। খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, এক্সামে আগের বছরই এসএসসি MTS 2023-এ কিন্তু এই নন চ্যালেন্ট ওয়ার্ডটা ছিল। ঠিক আছে, তাহলে নন চ্যালেন্ট হতে পারে কেয়ারলেস। আরও যদি তোমরা বলো স্যার আরও কিছু ভালো শব্দ বলুন এটার জন্য, আরেকটা টার্ম লিখে রাখতে পারো। টার্মটা হচ্ছে অডেশিয়াস। AUDACIOUS, অডেশিয়াস। ওকে, তাহলে অডেশিয়াসও হতে পারে। তাহলে 35-এর আনসার হয়ে গেল আমাদের অপশন ডি, অডেশিয়াস। চলো এবার এখান থেকে আমরা দেখবো যে প্যাসেজটা রয়েছে, আদার দ্যান প্যাসেজ আমাদের কাছে কি রয়েছে একটু দেখে নিই। আদার দ্যান প্যাসেজ, দুটো প্যাসেজ রয়েছে, তাহলে প্যাসেজ আমাদেরকে পড়তেই হবে। আচ্ছা, প্যাসেজ বাদ দিয়ে আমরা এই যে পার্টটা রয়েছে ওটাকে আগে একটু করে নিচ্ছি, তারপর আমরা প্যাসেজের পার্টটাতে ঢুকবো। কি দিয়েছে দেখো 46 to 50-তে আমরা একটু স্কিপ করলাম, ডোন্ট ওয়ারি, আমাদের কিন্তু সমস্ত প্রশ্নই করবো। 46 থেকে 50 বলছে ইমপ্রুভ দ্য বোল্ডেন পার্ট। এই যে বোল্ড করে রেখেছে সেন্টেন্সগুলো, এগুলোকে ঠিক করতে হবে। নিয়ে বলছে কি? বলছে বাই 2030, 2030-এর মধ্যে। আচ্ছা 2030 কোন সাল বলো তো? কোন সালের মধ্যে রয়েছে এটা, বা কোন টাইমের মধ্যে রয়েছে এটা? অবশ্যই পাস্টে নেই, প্রেজেন্টে তো নেই, তার মানে ফিউচারে রয়েছে। এবার যদি আমি তোমাদের নেক্সট স্টেপ বলি, বলো তো ফিউচারে
আমরা যখনই স্ট্রাকচার বানাই, ফিউচার ইনডেফিনিট হতে পারে, ফিউচার পারফেক্ট হতে পারে, ফিউচার কন্টিনিউয়াস হতে পারে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। ফিউচারের যে কোনো রকমেরই স্ট্রাকচার বানাই না কেন বলো তো, ফিউচারের ভার্বগুলো কি দিয়ে স্টার্ট হয়? ফিউচারের ভার্ব তোমরা জানো সবসময় স্টার্ট হয় শ্যাল অথবা উইল দিয়ে, তাই না? শ্যাল বা উইল দিয়ে। তার মানে এবার আমাকে দেখতে হবে এখানে উড হুড করে কেন বসিয়ে দিল ভাই? উড তো হওয়ার কথাই না, উড তো হবে উইলের পাস্ট টেন্সে, কিন্তু এখানে আমাকে আগে দেখতে হবে উইল কোথায় রয়েছে। উইল রয়েছে এখানে, তো স্যার শ্যালও তো দিয়েছে, তাহলে শ্যাল হবে না? তাহলে কেন হবে? তাহলে স্যার আপনি তো বললেন যে শ্যাল বা উইল দুটো দিয়েই ফিউচার বানায়, তো আপনি উইলটা চুজ করছেন, শ্যাল কি দোষ করলো? দেখো দোষ করলো এটাই যেখানে ইন্ডিয়ার কথা বলছে, ইন্ডিয়ার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তৃতীয় থার্ড পার্সন মানে হচ্ছে কি প্রথম পুরুষ আর সিঙ্গুলার নাম্বার এক বচন। যখনই কোনো জায়গাতে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে এবং ওটা ফিউচারে কথা বলে তখন ওখানে আমরা কিন্তু শ্যাল ইউজ করব না, আমরা উইল ইউজ করব। তাহলে এখানে কারেক্ট আনসার হয়ে গেল অপশন এটা। 47-এ কি বলছে দেখো, ডু ইউ নো টু হুম রাজ ইজ গোয়িং টু ম্যারি? তুমি কি জানো টু হুম কাকে রাজ ম্যারি করছে? এবার কাকের জন্য দেখো হুম শব্দটাই যথেষ্ট, তারপর আবার টু এর কি দরকার? মানে তুমি কি জানো, ডু ইউ নো হুম রাজ ইজ গোয়িং টু ম্যারি? তাহলে এখানে আমাদের এখানে দেখো দিয়েছে কি, হু ইজ রাজ গোয়িং টু গেট ম্যারিড, না কাকে। তুমি কি জানো কে রাজ বিয়ে করছে বলি না, তুমি কি জানো রাজ কাকে বিয়ে করছে? তাহলে কে বা কারের উত্তর হু, কাকের উত্তর হচ্ছে হুম। এটা হু দিয়ে দিয়েছে, তাহলে এটা হবে না। এটাও হু দিয়ে দিয়েছে, হবে না। এটাও হুম দিয়েছে, হতে পারে। আর এখানে হুমের আগে টু দিয়েছে, হবে না। তাহলে এখানে আমাদের আনসারটা অপশন সি। 48-টা কি বলছে দেখো, দে ওয়ার অ্যাংরি। দেখো এখানে একটা ভার্ব দিয়েছে ওয়ার, কোন টেন্সে? ওয়ার হচ্ছে পাস্ট টেন্সে। আর গ্রামারের রুল বলে প্রথম ভার্বটা যদি পাস্টে হয় তারপর যা আসবে সব পাস্টেই হয়ে যাবে। প্রথম ভার্বটা যদি পাস্টে থাকে তারপর যা যা আসছে সবই পাস্টে হবে। তোমরা স্যার এই রুলের কোনো ব্যতিক্রম হয় না তো? না, ব্যতিক্রম হয়। যদি ধরো প্রথম পার্টে পাস্ট থাকে কিন্তু পরের পার্টে ইউনিভার্সাল ট্রুথ থাকে, ঐতিহাসিক সত্য বা সার্বজনীন সত্য বা চিরন্তন সত্য, তাহলে প্রথম পার্টটা পাস্ট হওয়া সত্ত্বেও পরের পার্ট প্রেজেন্ট হতেই পারে। কিন্তু যদি ইউনিভার্সাল ট্রুথ না থাকে তাহলে ফার্স্ট পার্টটা পাস্ট হলে পরের পার্ট পাস্ট হতেই বাধ্য। এই হচ্ছে গল্প। এবার দেখো কি দিয়েছে, দে ওয়ার অ্যাংরি। তাহলে এবার আমরা অ্যান্টিসিপেট করতে পারি এরপরে যা যা ভার্ব আসবে পাস্টে আসবে। বলছে যে দে ওয়ার অ্যাংরি, ওরা খুব রেগে গেছিল, বিকজ দে রিয়েলাইজড, কারণ ওরা বুঝতে পেরেছিল। দেখো রিয়েলাইজ পাস্ট টেন্সে ঠিকই রয়েছে, দ্যাট দে হ্যাড বিন চিটেড। ভাই এখানে হ্যাভ কেন হলো? হ্যাভ তো হবেই না। তাহলে অপশন এ হ্যাড বিন হতে পারে, অপশন বিতে ওয়ার হতে পারে, আর তো হবে না, পাস্ট টেন্স নয়, আর ডিও হবে না। তাহলে হয় এ, এবার বি। এবার দেখো ব্যাপারটা কি, আমি কোন ঘটনাটা আগে হয়? আগে আমার ধরো অ্যাংরি হয়ে যায়, আগে আমি অ্যাংরি হয়ে যাই, তারপর আমাকে কেউ চিট করে, অ্যাংরি হয়ে যায়। তোমরা এবার ভাবো, একটু ঠান্ডা মাথায় ভাবো যে কোন ঘটনাটা আগে হয় কোনটা পরে হয়। আমরা অ্যাংরি, আমরা আগে রেগে যাই, তারপর লোকজন আমাদেরকে চিট করে, নাকি আগে আমরা চিট হয়ে যাই এবং আমরা চিট হয়ে গেছি এটা বোঝার পর আমরা নিজেদের মধ্যে খুব অ্যাংরি হয়ে যাই? তোমরা নিজেরা ভালো ভাবো, আগে আমরা অ্যাংরি হই তারপর আমাদেরকে কেউ চিট করে, নাকি আমাদেরকে কেউ চিট করে দেয় এবং এটা বোঝার পর আমরা অ্যাংরি হয়ে যাই? নিশ্চয়ই তোমাদের আনসার হচ্ছে স্যার আগে আমরা কিন্তু চিট হয়ে যাই, তারপরে এই চিট হয়েছে এটা বোঝার পর আমরা কিন্তু অ্যাংরি হয়ে যাই। তাহলে আগে হচ্ছে চিট, পরে হচ্ছে অ্যাংরি, দুটোই তো পাস্ট টেন্সে হচ্ছে। কিন্তু পাস্ট টেন্সে তোমরা জানো যে যদি দুটো পাস্ট থাকে, এটা বর্তমান মোমেন্ট, এখান থেকে একটা হচ্ছে অতীতে অল্প একটু আগে, এখান থেকে আরেকটা হচ্ছে অনেকটা আগে, দুটোই অতীতে। তাহলে এখান থেকে একটা হচ্ছে এই পয়েন্টে, আরেকটা হচ্ছে এই পয়েন্টে, দুটোই অতীতে। কিন্তু যেটা বেশি আগে হয়, যেটা বেশি আগে হয় ওইটা আমরা জানি পাস্ট পারফেক্টে হয়। ছোটবেলার নিয়ম মনে আছে যে ডাক্তার পৌঁছানোর আগেই রোগী মারা গেল, স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেন ছেড়ে দিল, ঠিক সেরকম যেই ঘটনাটা বেশি আগে হবে ওটা পাস্ট পারফেক্টে হবে, হ্যাড V3-তে হয়ে যাবে, বা প্যাসিভ করলে হ্যাড বিন V3-তে হয়ে যাবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসে হ্যাড V3, প্যাসিভ ভয়েসে হ্যাড বিন V3। ওকে, এবার দেখো আমাদের এখানে কি দিয়েছে, অপশন এতে হ্যাড বিন চিটেড হতে পারে, ওয়ার হবে না, কিছুতেই হবে না। তাহলে আমাদের এখানে আনসারটা অপশন এ হয়ে গেল। ঠিক আছে, চলো 49-টা কি বলছে, 1 minute they are all sweet but caring and the next minute they stab you in the back। বলছে এক মুহূর্তে they are all sweet but caring, তারা পুরো একেবারে মিষ্টি গুডি গুডি কাইন্ড অফ পার্সন, খুব কেয়ার, তোমার বিশাল যত্ন আত্তি করছে,
অ্যান্ড দ্য নেক্সট মিনিট, এবার পরের মুহূর্তে কি, দে স্ট্যাব ইউ ইন দ্য ব্যাক, তোমার কিন্তু একেবারে পেছনেটা ছোড়া ভরে দিচ্ছে, একেবারে তোমাকে কিন্তু ছুরির আঘাত করছে, তার মানে তোমাকে ব্যাক স্ট্যাব করছে, তোমার পেছনে কিন্তু তারা ক্ষতি করছে। তাহলে তুমি এক মুহূর্তে দেখো তারা কিন্তু তোমার খুব নাম কীর্তন করছে, খুব তোমাকে প্রেস করছে, পরের মুহূর্তেই কিন্তু তোমার এগেনস্টে তারা একটা কনস্পিরেসি হ্যাচ করছে। এবার তাহলে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, সুইট আর কেয়ারিং, সুইট আর কেয়ারিং। আচ্ছা যদি তোমাদেরকে জিজ্ঞেস করি, বলো তো সুইট কি টাইপ অফ অ্যাডজেক্টিভ, ভালো না খারাপ? তোমরা বলে স্যার সুইট তো ভালো অ্যাডজেক্টিভ, তাহলে প্লাস ভি লিখলাম। আচ্ছা কেয়ারিং ভালো না খারাপ বলো তো? এটা অবশ্যই ভালো, তাহলে প্লাস ভি লিখলাম। তাহলে যখন দুটো একই টাইপের ওয়ার্ড থাকে, বা সেটা ভালোও হতে পারে মন্দও হতে পারে, আমরা কি ওখানে বাট করি? বাট তো অপোজিট, পজিটিভ নেগেটিভ বা নেগেটিভ পজিটিভ দুটোই যখন একই টাইপের, তাহলে আমাদের কারেক্ট আনসারটা হয়ে যায় কি অ্যান্ড। 50 কি দিয়েছে দেখো, ইন দি হাউজিং সোসাইটি হোয়ার আই লিভ দেয়ার ইজ এ নাইস হাউস টু লেট আউট, দেয়ার ইজ এ নাইস হাউস টু লেট আউট। এবার বলছে লেট আউটটা কি ঠিক রয়েছে, নাকি টু লেট হবে, নাকি ফর লেটিং হবে, নাকি টু বি লেট আউট হবে, না নো ইমপ্রুভমেন্ট হবে? মনে রাখবে যখনই আমরা দেখতে পাচ্ছি 50-তে টু লেট আউট, বলছে দারুণটা বাড়ি রয়েছে, এটাকে ভাড়া দিতে চাই, তো ভাড়া দেওয়ার ইংলিশ হচ্ছে টু লেট। দেখবে ভাড়া দেওয়ার জন্য বিভিন্ন বাড়ির চারপাশে এরকম একটা প্লেট লেখানো থাকে, একটা অ্যাডভার্টাইজিং এরকম প্লেট লেখা থাকে টু লেট। টু লেট মানে কি? টু লেট মানে ভাড়া দেওয়া হবে। তাহলে এখানে কারেক্ট এক্সপ্রেশন কোথায় দেখো টু লেট দিয়েছে, অপশন এটা। তাহলে এটা আমাদের কারেক্ট আনসার হয়ে গেল, 50টা এ হয়ে গেল। তাহলে আমাদের 46 to 50 হলো আমাদের মাঝের ধরো 10টা প্রশ্ন, একটু বাকি রয়েছে। তো এবার ওই পার্টটাতে যাচ্ছি, তো হোপফুলি তোমরা এগুলো একটু মার্ক করে নিয়েছো। একটু কাইন্ডলি জানিও যে তোমরা এগুলো মার্ক করে নিচ্ছ তো, না কিছু ডাউটস রয়েছে আপাতত? কিছু কনফিউশন রিলেটেড টু এক্সপ্লেনেশন, বুঝতে পারোনি বা শুনতে পারোনি বা ক্ল্যারিটি নেই একটু কোথাও গিয়ে, কোনো প্রবলেম? কত নম্বরেরটা? 25, বেশ। আচ্ছা 25 আমরা বললাম when a chemical substance subject was mistaken, তাহলে পিএস, পিএস দিয়ে কোথায় রয়েছে? অপশন ডি দিল্লি হবে, 25 হবে দিল্লি। চলো এবার আমরা একটু দেখি আমাদের যে প্যারাগ্রাফ প্যাসেজটা রয়েছে, ঠিক আছে, প্যাসেজটা দেখি। এবার এই এসএসসির প্যাসেজ না খুব একটা চাপের হয় না, কেন? তুমি একেবারে কোয়েশ্চেন থেকে ডিরেক্ট ইনফরমেশনকে গ্যাদার করতে পারবে। দেখো আমি যেমন দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি এটাতে একটু অন্য পার্টে রয়েছে, তাই হয়তো একটু তোমাদের দেখতে প্রবলেম হতে পারে, তো সেই জন্য আমি একটু এটার কিন্তু ফন্টটাকে ছোট করছি। যদি তোমাদের খুব ছোট লাগে তোমরা আমাকে বলবে, আমি সেক্ষেত্রে কিন্তু এটাকে আবার আগের ফন্টে নিয়ে চলে যাব। ওকে, 25 হচ্ছে দিল্লি, দিল্লি, অপশন ডি দিল্লি। হ্যাঁ কি বলছো বলো, বুঝিয়ে দেবো একটু? দেখো বলছে কি, বলছে যে when a chemical substance, যখন একটা কেমিক্যাল সাবস্টেন্স, একটা কেমিক্যাল, এটা কোনো পদার্থ, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, তারপর কি হবে? সাবজেক্টের পরে ভার্ব বসবে। এবার দা ফুড তো ভার্ব নয়, ইন ভার্ব নয়, ওয়াজ ভার্ব হতে পারে, তাহলে পি এর পরে আমাদের কি বসলো? এস বসলো, ঠিক আছে। এবার তুমি বলে স্যার কেন আপনি পি এর পরেই এস বসাচ্ছেন? আপনি তো কিউ এর পরেও এস বসাতে পারেন, আর এর পরে, কিউ এর পরে কেন এস বসবে? দেখো কিউ এ কি বলছে? দ্য ফুড পয়জনিং অকার্ড, অকার্ড তো ভার্ব হয়ে গেল, আবার ওয়াজ মিস্টেকেন হয়, পাশাপাশি তিনটে ভার্ব, হবে না, তাহলে কিউ এস দিয়ে কিছু হবে না। আচ্ছা আর এস, ইন দ্য ফুড প্রিপারেশনস ওয়াজ, দেখো প্রিপারেশনস থাকলে কি ওয়াজ হয় ফ্রেন্ডস? ওয়ার হয়, তাই তোমার আর এর সঙ্গে এস এরও কোনো কম্বো হবে না। তাহলে কার সঙ্গে কার কম্বো হবে? পি এর সঙ্গে এস, পি এর সঙ্গে এস কোথায় রয়েছে দেখো, এই তো পিএস। তুমি যখনই দেখতে পাচ্ছ চারটের মধ্যে একটাই পিএস দিয়ে রয়েছে, আর বাকিটা তোমার পড়ার দরকার কি? তাও তুমি যদি বলো যে স্যার না তবু বুঝিয়ে দিন আমায়, নিশ্চয়ই বুঝিয়ে দেবো। হোয়েন আ কেমিক্যাল সাবস্টেন্স, যখন একটা রাসায়নিক পদার্থ ওয়াজ মিস্টেকেন ফর সল্ট, যেটাকে তুমি সল্ট ভেবে ফেলেছিলে, ওটা সল্ট ছিল না, কিন্তু ওটা সল্টের মতো দেখতে হয়তো কিছু ছিল, কিন্তু সল্ট নয় ওটা, অ্যান্ড ইউজড, এবং ওই সল্ট ভেবে যেটাকে তুমি ভেবেছিলে, যেটা সল্ট অ্যাকচুয়ালি ছিল না, ইউজড ইন দ্য ফুড প্রিপারেশনস, খাবার তৈরিতে ব্যবহার করা হয়েছিল,
দ্য ফুড পয়জনিং অকার্ড, তারই ফলাফল হিসেবে ফুড পয়জনিংটা হয়েছিল, ঠিক আছে। ওটা অ্যাকচুয়ালি সল্ট ছিলই না, তোমার মনে হচ্ছে একটা সল্ট, হয়তো সোডা টাইপের কিছু ছিল, এবার দিয়েছো মিশিয়ে এক গাদা, অনেকজনের রান্না করছো এক গাদা মিশিয়েছো, ব্যাস সবাই এবার পেটে হাত দিয়ে বসে পড়েছে। তাহলে ওই জন্য আমাদের 25-এরটা আনসার অপশন ডি হবে। ওকে, তো কি বলছো বলো এবার, জাস্ট 1 সেকেন্ড। হ্যাঁ বলো। 27, 27, 24, 24 হয়ে যাবে আমাদের অপশন যেটা দেখেছিলাম, এই যে টু হুম হবে না, অ্যাপয়েন্টমেন্ট থাকলে তারপর উইথ হয়ে যাবে, অ্যাপয়েন্টমেন্টের সঙ্গে কারেক্ট প্রেপোজিশন হয়েছে উইথ, অ্যাপয়েন্টমেন্ট উইথ সামওয়ান। আচ্ছা ঠিক আছে, তোমরা আপাতত এই জিনিসটা দেখো, আমার তো আরেকটা ক্লাস রয়েছে তোমাদের সঙ্গে, চিন্তা করার কিছু নেই, আমি একটা প্যাসেজ তোমাদেরকে করিয়ে দিই, আরেকটা ইনকমপ্লিট থাকবে, আমরা নেক্সট হাফে এসে করব, প্লাস শুরুতে তোমাদের থেকে যা যা প্রশ্নগুলো বাকি রয়েছে সেটা একবারে আমাকে বলে দিও, আমি সেগুলোকে কমপ্লিট করে দেবো, ঠিক আছে। তোমরা একটু নোট ডাউন করো, এবং 4:35-এর ক্লাস কিন্তু করতে হবে, কেউ অবশ্যই মিস আউট করো না, কারণ মিস আউট করলে কিন্তু 1 মাসের মধ্যে যে এক্সামটা, যেখানে তোমাদের নিশ্চয়ই খুব ভালো অপরচুনিটি, সেটা নিজের হাতে কিন্তু আমরা রিমুভ করে দিচ্ছি। দেখো কি বলছে এখানে, এখানে এটা আমাদের দিয়েছে, আমি একটু এটার প্যাসেজটা হেল্প নিই, কারণ এটা এখান দিয়ে অনেকটা বড় ফন্ট দেখাচ্ছে। তো তোমাদের যেটা দিয়েছে কোয়েশ্চন নাম্বার 36-এ, 36-এ আগে আমরা প্রশ্নটা চলে যাই, কেন চলে যাবো জানো তো, কারণ প্রশ্নটার আনসারটা দেখা যাচ্ছে, বলছে রিলিজিয়ান অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ ইজ বেসড, এবার কি কি বলেছে, রিলিজিয়ান অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ ইজ বেসড, রিলিজিয়ান এই প্যাসেজ অনুযায়ী ইজ বেসড ভিত্তি করেছে কার উপর, মেইনলি আপন ক্রুয়েলটি, প্রাইমারিলি আপন মিস্ট্রি, প্রাইমারিলি অ্যান্ড মেইনলি আপন ডিফিট, আপন ফিয়ার অফ মিস্ট্রি, ডিফিট অ্যান্ড ডেথ। দেখো কি বলছে, রিলিজিয়ান ইজ বেসড আই থিঙ্ক প্রাইমারিলি অ্যান্ড মেইনলি আপন ফিয়ার, প্রাইমারিলি অ্যান্ড মেইনলি আপন ফিয়ার, দেখো প্রাইমারিলি অ্যান্ড মেইনলি আপন ডিফিট নয়, প্রাইমারিলি আপন মিস্ট্রি নয়, it is partly the terror of the unknown and partly, as I have said, the wish to feel you have a kind of elder brother who will stand by you in all your troubles and disputes. Fear is the basis of the whole thing. তাহলে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে upon the fear of mystery, এই unknown বলেছে, unknown যে জিনিসটা সেটাই তো অজানা, তাহলে এটা হতে পারে আমাদের কি, আর কি বলছে, and partly the wish to feel you have a kind of elder brother who will stand by you in all your trouble and disputes. তাহলে এখানে অবভিয়াসলি যে ডিফিট আর ডেথ, তাহলে এখানে আমাদের আনসারটা হচ্ছে ডি এরটা, কারণ যদি তুমি এটা করো শুধু প্রাইমারি পার্টটা পড়ছো আর বাকি পার্টটা বলছো না, তাহলে 36-এর আনসার অপশন ডি দিল্লি। এবার দেখো 37-এ কি বলছে, তাহলে মার্ক করতে থাকো, ফার্স্ট একটু তাড়াতাড়ি মার্ক করবে, বলছে কি 37-এ ফিয়ার ইজ দ্য বেসিস অফ, দেখো বলছে ফিয়ার ইজ দ্য বেসিস অফ, দেখতে পাচ্ছ এখানে এই যে ফিয়ার ইজ দ্য বেসিস অফ, ফিয়ার ইজ দ্য বেসিস অফ, তাহলে এবার দেখি কি বলছে, এবার আমি একটু প্যাসেজটাকে তুলছি, কোন জায়গা দিয়ে লোকেট করছি বুঝিয়ে দিলাম তোমাদের। ফিয়ার ইজ দ্য বেসিস অফ কি, দ্য হোল থিং, ফিয়ার অফ দ্য মিস্টিরিয়াস, ফিয়ার অফ ডেথ, ফিয়ার অফ ডিফিট, দেখো একটু আগে যেটা বলছিলাম তোমাদের, এই যে মিস্ট্রি, ডিফিট আর ডেথ, তাহলে এটাই আমাদের আনসারটা ছিল। আচ্ছা বলছে কি ফিয়ার ইজ দ্য প্যারেন্ট অফ ক্রুয়েলটি অ্যান্ড দেয়ারফর নো ওয়ান্ডার ইফ ক্রুয়েলটি অ্যান্ড রিলিজিয়ান হ্যাভ গন হ্যান্ড ইন হ্যান্ড, ইট ইজ বিকজ ফিয়ার ইজ দ্য বেসিস অফ টু থিংস, তাহলে কোন দুটো জিনিসের, একটা হয়ে যাচ্ছে দেখো ফিয়ার ইজ দ্য প্যারেন্ট অফ ক্রুয়েলটি, ফিয়ার হচ্ছে, জাস্ট 1 সেকেন্ড, ফিয়ার হচ্ছে, জাস্ট 1 সেকেন্ড, আচ্ছা বলছে যে ফিয়ার ইজ দ্য বেসিস অফ দিস টু থিংস, তাহলে কোন দুটো, একটা বলছে ফিয়ার ইজ দ্য প্যারেন্ট অফ ক্রুয়েলটি, ক্রুয়েলটির প্যারেন্ট, ক্রুয়েলটির অভিভাবক হচ্ছে ফিয়ার, ঠিক আছে, এটা একটা, আরেকটা কি বলছে দেয়ারফর ইট ইজ নো ওয়ান্ডার যে ইফ ক্রুয়েলটি অ্যান্ড রিলিজিয়ান হ্যাভ গন হ্যান্ড ইন হ্যান্ড, তাহলে অবশ্যই এখানে ক্রুয়েলটি অ্যান্ড রিলিজিয়ান হয়ে গেল, 37-এরটা অপশন সি হয়ে গেল। 38-এ চলে যাচ্ছি আমরা, দেখো কি বলছে এবার, 38 এটা বলছে যে চুজ দি ইনকারেক্ট স্টেটমেন্ট, কোনটা ভুল, অথর ইজ নট ইন সাপোর্ট অফ রিলিজিয়ান, আচ্ছা একবার দেখে নিচ্ছি তোমাদের এখানে, হ্যাঁ অথর ইজ নট ইন সাপোর্ট অফ রিলিজিয়ান, অথর রিলিজিয়ানের সাপোর্টে নেই, কোনটা ইনকারেক্ট মানে কোনটা ভুল, অথর সাপোর্টে নেই, এটা যদি ভুল হয় তাহলে অথর সাপোর্টে আছে না, রিলিজিয়ানের কিন্তু তিনি সাপোর্টে নেই, রিলিজিয়ান ক্রুয়েলটি এগুলোর তিনি সাপোর্টে নেই, তাহলে এটা ইনকারেক্ট নয়, এটা কারেক্ট সেন্টেন্স।
এটা কারেক্ট সেন্টেন্স। এগুলো কি একটু ঠান্ডা মাথায় ভাববে কিন্তু, কারণ এই নট ইন এসবের চক্করে পড়ে ঠিক আনসার ভুল হয়ে যাবে। কি বলছে দেখো, চুজ দি ইনকারেক্ট স্টেটমেন্ট, তার মানে তোমাকে ভুলটা বার করতে বলেছে, ভুলটা বার করতে বলেছে। অথার ইজ নট ইন সাপোর্ট অফ রিলিজিয়ান, অথার রিলিজিয়ানকে সমর্থন করেন না। এটা সত্যি না এটা মিথ্যে? তোমার বলে স্যার এটা সত্যি, তাই তোমাকে কি সত্যি বার করতে বলেছে না ভুলটা? তাহলে এটা আনসার নয়, তাই তো? ইয়েস। তারপর দেখো কি বলছে, অথার ওয়ান্টস টু বি সাইন্টিফিক, অথার সাইন্টিফিক হতে বলেছেন, ঠিক আছে এটা হয়তো হতে পারে। অথার অ্যাপিলস নট টু ডিপেন্ড আপন ইমাজিনারি সাপোর্টস, অথার বলেছেন যে ইমাজিনারি সাপোর্টের উপর ডিপেন্ড না করতে, হয়তো এটাও সত্যি। ডিতে বলছে অথার ওয়ান্টস টু রিপ্লেস রিলিজিয়ান বাই সায়েন্স, অথার চান রিলিজনের জায়গায় আমরা সায়েন্সকে স্থান দিই। দেখো এবার একটু পড়তে হবে আমাদের, আগের পার্টে তো নেই, তাহলে এখানে পড়তে হবে, এই জায়গাটাতেই রয়েছে। ইন দিস ওয়ার্ল্ড উই ক্যান নাও বিগিন আ লিটল টু আন্ডারস্ট্যান্ড থিংস, এই জগতে আমরা অল্প অল্প করে ভাবতে শিখেছি। অ্যান্ড আ লিটল টু মাস্টার দেম বাই হেল্প অফ সায়েন্স, এবং অল্প অল্প সায়েন্সের দ্বারাও বুঝতে শিখেছি। হুইচ হ্যাজ ফোর্সড ইটস ওয়ে স্টেপ বাই স্টেপ এগেনস্ট রিলিজিয়ান, যেটা আস্তে আস্তে করে রিলিজনের জায়গা নিয়ে নিচ্ছে। অ্যান্ড এগেনস্ট দ্য অপোজিশন অফ অল দি ওল্ড প্রিসেপ্টস, এবং পুরনো সমস্ত ধ্যান ধারণা এগুলোর জায়গা নিয়ে নিচ্ছে। সায়েন্স ক্যান হেল্প আস টু গেট ওভার দিস ক্রেভেন ফিয়ার ইন হুইচ ম্যানকাইন্ড হ্যাজ লিড ফর সো মেনি জেনারেশনস, এই যে আমাদের মধ্যে একটা লুকিয়ে থাকা ভয়, যেটাতে আমরা জেনারেশন আফটার জেনারেশন বেঁচেছি, এইটাকে অতিক্রম করতে সাহায্য করে। তাহলে অথার এতগুলো কথা বলছে সায়েন্সকে নিয়ে রিলিজিয়নের বিরুদ্ধে, তাহলে তিনি নিশ্চয়ই চান রিলিজিয়নের জায়গায় সায়েন্স চলে আসুক। তাহলে এখানে আনসার নো ডাউট অ্যাবাউট দ্যাট, আমাদের অপশন ডি হবে। 39-এ হোয়াট ডাজ সায়েন্স টিচ আস, সায়েন্স দেখো কি বলছে এখানে, সায়েন্স ক্যান টিচ আস অ্যান্ড আই থিঙ্ক আওয়ার ওন হার্ট ক্যান টিচ আস কি, নো লঙ্গার টু লুক অ্যারাউন্ড ফর ইমাজিনারি সাপোর্ট, আর আমরা এদিক ওদিক তাকাবো না। নো লঙ্গার টু ইনভেন্ট অ্যালাইজ ইন দ্য স্কাই, মানে আকাশে কে আমাদের বন্ধু রয়েছে তা নয়, আকাশে কোন গ্রহ তারা নক্ষত্র রয়েছে তারা আমাদের ভাগ্যের উপর কি প্রভাব ফেলবে, এগুলোর মধ্যে কিন্তু আমরা কোনো বন্ধুত্ব আমরা তৈরি করব না, but rather to look to our own efforts here to below to make this world a fit place to live in instead of the sort of place that the churches in all these centuries have made it, বলছে বরং ওপরের দিকে তাকাবো না, আকাশে কি রয়েছে গ্রহ তারা নক্ষত্র ভগবান তাকাবো না, নিচে কি রয়েছে আমরা কি পারি, এবং যদি আমরা এটা পারি তাহলে ধরো বছরের পর বছর এখানে চার্চ যা করেছে, চার্চ মানে এখানে জাস্ট চার্চ নয়, চার্চ মানে যে কোনো রকমের অর্থোডক্স রিলিজিয়ান যা করেছে সেটা বিরুদ্ধে আমরা যাতে যেতে পারি। তাহলে এবার কি বলছে, হোয়াট ডাজ সায়েন্স টিচ আস, সায়েন্স আমাদেরকে কি শেখাতে পারে, টু বিলিভ ইন ওল্ড প্রিসেপ্টস, পুরনো জিনিসগুলোকে বিশ্বাস করো, একেবারেই নয়। টু বিলিভ ইন আওয়ার ওন এফার্টস রাদার দ্যান রিলিজিয়ান, আমাদের ক্ষমতায় বিশ্বাস করতে শিখিয়েছে, ধর্মের কথাতে নয়, এটা হতে পারে। টু লুক ফর ইমাজিনারি সাপোর্ট, একেবারেই নয়। টু মেক ক্লুজ বেটার প্লেস টু লিভ ইন, নয়। এখানে আমাদের আনসার হচ্ছে বম্বে। 40, সায়েন্স আর রিলিজিয়ান কেমন করে গো টুগেদার, একেবারেই নয়, ওদের মধ্যে তো একদম তেলে বেগুনের সম্পর্ক। আর অ্যালাইক, একবারেই নয়। মিন দ্য সেম, একদম নয়। ডু নট গো টুগেদার, এরা কখনোই একসঙ্গে যায় না। হ্যাঁ যায়, কে কে যায় না তো, রিলিজিয়ান আর ক্রুয়েলটি যায়, রিলিজিয়ান আর ফিয়ার যায়, ক্রুয়েলটি আর ফিয়ার যায়, সায়েন্স আর রিলিজিয়ান এটা তো অবভিয়াসলি আলাদা। এবার এরকম একটা কবিতাও রয়েছে, কবিতাটাও সম্ভবত বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় লেখা, রাস্তা কারোর একার নয়, তোমরা হয়তো অনেকে পড়েছ, এবং যদি না পড়ে থাকো কাইন্ডলি গুগল থেকে দেখে নিও। ওইরকম ওখানে কিন্তু ধর্ম ভার্সেস তোমার বিজ্ঞানের একটা কথা বলা রয়েছে, বাংলা কবিতা, কবিতাটার নাম হচ্ছে রাস্তা কারোর একার নয়। ওটা পড়লে বুঝতে হবে যে এই কনসেপ্টটা নিয়ে ওটা তৈরি করা হয়েছে। তো আমরা যেটা করলাম, আমি তোমাদের সঙ্গে 40 পর্যন্ত করলাম, অলরেডি আমাদের টাইমটা ওভার হয়ে গেছে। তো চিন্তা করো না, যেটা আমি বলছি যে 5টা প্রশ্নই তো জাস্ট বাকি রয়েছে, 41, 42, 43, 44, 45, তাই তো? বাকি সব তো আমাদের হয়ে গেছে। তোমরা 4:35 ক্লাসটাতে আসো। সবার আগে যেটা বলবো তোমাদেরকে, তোমরা এই ক্লাসে যা যা বুঝলে না সেটা প্রথম 5 মিনিটে বলবে, পরের 5 মিনিট আমি এটাকে কমপ্লিট করব, তারপর বাকি আমাদের কাছে 1 ঘন্টা 20 মিনিট থাকবে, আমরা ওটাতে হ্যান্ড আউট নাম্বার 4 কমপ্লিট করে নেবো, ঠিক আছে? সুতরাং চিন্তা করে কিছু দরকার নেই, তোমরা একটু তোমাদের লাঞ্চটা সেরে নাও, আরও যে ক্লাসগুলো হচ্ছে সেগুলোকে মন দিয়ে করো, রাইট ডাউন করতে থাকো, হার্ড ওয়ার্ক করতে থাকো, সাকসেস ইজ অল ইয়ার্স। ওকে, থ্যাংক ইউ স্টুডেন্টস।